হ্যালো, সবাইকে নমস্কার এবং আদাব। দ্য সার্কেলে একটা নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আমার নাম প্রমিত পাল। পড়াশোনা করতেছি হাজী মোহাম্মদ দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টে। তো দ্য সার্কেলে এতদিন পর্যন্ত আমি শুধু এইচএসসি ক্যান্ডিডেটদের জন্য বা এইচএসসি স্টুডেন্টদের জন্য ক্লাস করাতাম। তো আজকে আমি প্রথমবারের মতো এসএসসি বা ক্লাস 9-10 এর স্টুডেন্টদের জন্য একটা ওয়ান শট এমসিকিউ ক্লাস নিয়ে আসছি। আজকের ক্লাসটা মূলত ফিজিক্স সেকেন্ড পেপারের, এই যে ক্লাস 9-10 এর যে ফিজিক্স সেকেন্ড পেপারের যে চ্যাপ্টারটা আছে গতি বা মোশন, গতি বা মোশন, এই চ্যাপ্টারের উপর একটা ওয়ান শট এমসিকিউ ক্লাসটা হবে। তো আজকের ক্লাসটা কাদের জন্য? আজকের ক্লাসটা ক্লাস 9-10 বা এসএসসির স্টুডেন্টদের জন্য। বোঝা গেছে? তো আজকের ক্লাসে আমাদের ক্লাসটা কিভাবে হবে, যেহেতু ওয়ান শট এমসিকিউ ক্লাস, আমি এখানে বিগত বছরের বোর্ডে আসা প্রশ্নগুলা রাখার চেষ্টা করছি, যে যতগুলো টাইপের প্রশ্ন এখানে আসছে বিগত বছরগুলোতে বোর্ডে এই চ্যাপ্টারটা থেকে, সেই সব টাইপের প্রশ্নই মোটামুটি আমি রাখার চেষ্টা করছি। তো আজকের ক্লাসটা কাদের জন্য? আজকের ক্লাসটা মূলত যারা এই চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেলছো বা এর আগে পড়া আছে, মূলত তাদের জন্য। যারা এই চ্যাপ্টারটা আগে কখনো করো নাই বা শুরুই করো নাই, তাদের জন্য এই ওয়ান শট এমসিকিউ ক্লাসটা না। ঠিক আছে, আগে তোমরা চ্যাপ্টারটা শেষ করো, তারপরে এই এমসিকিউ ক্লাসটা করবা। তো আশা করি বোঝা গেছে। তাহলে চলো শুরু করে দেওয়া যাক আজকে আমাদের ক্লাসটা। আচ্ছা, তো প্রথম টপিক হচ্ছে আমাদের বিভিন্ন প্রকারের গতি। ঠিক আছে, তো বইয়ে এই চ্যাপ্টারে প্রথমে বিভিন্ন প্রকারের চলন গতি, স্পন্দন গতি, পর্যায়বৃত্ত গতি, এই ধরনের গতি নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছে। প্রথম এই এই অংশটুকু তোমরা একটু রিডিং পড়ে নেবা। এখান থেকে কিন্তু অনেকে এমসিকিউ চলে আসে। তাহলে দেখো, এখানে বলছে যে বৈদ্যুতিক পাকার গতি কি ধরনের গতি। ঠিক আছে, তাহলে অবশ্যই এটা কি হবে বলতো? এটা ঘূর্ণন গতি হবে। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। আচ্ছা, তারপর কি আছে এর পরের প্রশ্নটা? সূর্যের চারিদিকে পৃথিবীর গতি কি রকমের গতি। ঠিক আছে, সূর্যকে কেন্দ্র করে যে পৃথিবীটা ঘুরে সেটা পর্যাবৃত্ত। ঠিক আছে, পর্যাবৃত্ত গতি এটা। ঠিক আছে, মানে পর্যাবৃত্ত গতি উদাহরণ কি ছিল, মানে পর্যাবৃত্ত গতিটা কি ছিল মনে আছে? যে একটা বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর সেটা কি করবে, ঘুরবে। ঠিক আছে, তো সূর্যকে মানে পৃথিবী যখন ঘুরে তখন ঠিক একইভাবে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে কি মানে পৃথিবীটা মানে একটা নির্দিষ্ট পয়েন্টকে মানে একটা দিক থেকে বারবার সে কি করে, অতিক্রম করে। ঠিক আছে, তো এই কারণে এই যে মনে করো এটা পৃথিবী, তো এটা এই যে এইভাবে একটা উপবৃত্তাকার পথে ঘুরতে থাকে। ঠিক আছে, এভাবে ঘুরতে থাকে। তো এর গতিটা হচ্ছে গিয়ে এক ধরনের পর্যাবৃত্ত গতি। একটা পয়েন্টকে কি করে, সে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে। ঠিক আছে, তাহলে এই গতিটাকে আমরা পর্যাবৃত্ত গতি বলতে পারি। ওকে, আচ্ছা, এরপরে প্রশ্ন যে একটি বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টিয়ে যে গতি লাভ করে সেটা কোন ধরনের গতি। যেমন মনে করো এই একটা সারফেস। ঠিক আছে, এই যে মনে করো এটা একটা সারফেস। ঠিক আছে, তো এখানে একটা বাক্স আছে, মনে করো এই যে এটা একটা বাক্স। ঠিক আছে, তো এই বাক্সকে তুমি বল প্রয়োগ করলা। ঠিক আছে, এই যে বাক্সকে মনে করে এইভাবে কি করলা, তুমি একটা বল প্রয়োগ করলা। ঠিক আছে, তো এরপরে বাক্সটা কি হয়েছে বলো তো? এই যে বাক্সটা এইভাবে সারফেসে এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, সে না উল্টে মানে বাক্সটাকে ধাক্কা দেওয়ার পর সেটা না উল্টিয়ে এই যে এইভাবে ধাক্কা দেওয়ার পর এইভাবে যদি চলে, তাহলে সে তার গতিটা কি ধরনের গতি হবে বলো তো? তাহলে তার গতিটা হবে এই যে আমাদের চলন গতি। বোঝা গেছে আশা করি। ওকে, তাহলে চলো এরপরটাতে চলে যাই। এরপর আছে আমাদের স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তাহলে আমরা সবাই স্কেলার রাশি এবং ভেক্টর রাশি জানি। ঠিক আছে না? স্কেলার রাশি কাকে বলে? যে রাশিকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যায়। ঠিক আছে, শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করা যায় যে রাশিকে, তাকে বলা হয় স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কাকে বলে? যে রাশি প্রকাশের জন্য মান ও দিক দুইটাই প্রয়োজন হয়, তাকে কি বলে? তাকে বলে আমাদের ভেক্টর রাশি। আচ্ছা, এটা আমরা সবাই জানি। ওকে, তাহলে তারপর এখান থেকে দেখে নাও যে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি মনে রাখার কিছু ট্রিক্স। এই যে দেখো, আচ্ছা এখানে কি আছে দেখো, ভবে সব মন্দ তরুণ তীব্র তড়িঘড়ি প্রবণ। ঠিক আছে, ভবে সব মন্দ তরুণ তীব্র তড়িঘড়ি প্রবণ। ঠিক আছে, তো এই ছন্দটা দিয়ে তোমরা মূলত এই যে ভেক্টর রাশি এবং স্কেলার রাশির উদাহরণগুলো মনে রাখতে পারো। তো এটা ভেক্টর রাশির জন্য, বোঝা গেছে? আচ্ছা, কিভাবে মনে রাখবা? তাহলে দেখো, এই যে ভ দিয়ে কি বুঝে, খেয়াল করো, এই যে ভ দিয়ে এখানে বুঝাইছে গিয়ে ভরবেগ। ঠিক আছে, ভ দিয়ে ভরবেগ, বে দিয়ে বেগ, স দিয়ে হচ্ছে গিয়ে সরণ, ব দিয়ে বল, মন্দ দিয়ে মন্দন, তারপর তরুণ দিয়ে ত্বরণ, তীব্র দিয়ে কি বোঝায়? তীব্র মানে তড়িৎ তীব্রতা, এবং প্রবণ দিয়ে মনে রাখতে পারে তড়িৎ প্রাবল্য। বোঝা গেছে? এইটা এইভাবে করে মনে রেখে দিবা। ঠিক আছে, এই ছন্দটার সাহায্যে সবগুলা কি ভেক্টর রাশি উদাহরণ এইভাবে মনে রেখে দিতে পারো। আচ্ছা, এরপর আছে কি আমাদের কি স্কেলার রাশি। স্কেলার রাশি মনে রাখা একটা কৌশল। দেখো এই যে স্কেলার রাশি মনে রাখা কৌশলটা কি?
কাশবের দৈব ক্ষমতা দুর্দিনে ভাসালো, ঠিক আছে? কাশবের দৈব ক্ষমতা দুর্দিনে ভাসালো। তো কা দিয়ে হচ্ছে কি আমাদের কাজ, সবের দিয়ে হচ্ছে শক্তি, দৈব দিয়ে হচ্ছে দৈর্ঘ্য, ক্ষম দিয়ে হচ্ছে গিয়ে ক্ষমতা, তা দিয়ে হচ্ছে তাপমাত্রা, দু দিয়ে হচ্ছে দূরত্ব, দিনে হচ্ছে গিয়ে দ্রুতি, আর ভা দিয়ে হচ্ছে গিয়ে ভর এবং শাল দিয়ে হচ্ছে গিয়ে সময়, ঠিক আছে? এইভাবে স্কেলার রাশি উদাহরণগুলো তোমরা মনে রেখে দিতে পারো। আচ্ছা, আশা করি এই জিনিসটা বোঝা গেছে, এটা একটু মুখস্থ করে নেবা। আচ্ছা, তারপর দেখো কি আছে, যে আচ্ছা বলছে যে নিচে কোনটা ভেক্টর রাশি, ঠিক আছে? খেয়াল করে এখানে কি বলছে যে ভেক্টর রাশি, বোঝা গেছে? আচ্ছা, বলছে যে কোনটা ভেক্টর রাশি, তাহলে বলো তো কোনটা ভেক্টর রাশি এখানে, যে রাশিকে প্রকাশের জন্য মান এবং দিক দুইটাই প্রয়োজন, ঠিক আছে না? তাহলে বল, ঠিক আছে না, একটা নির্দিষ্ট দিক বল, একটা নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করা হয় এবং বলের একটা মান থাকে, তার মানে এটা হচ্ছে কি আমাদের ভেক্টর রাশি। আচ্ছা, এরপর আছে আমাদের নিচের কোনটা স্কেলার রাশি, কোনটা স্কেলার রাশি বলো তো এখানে। বেগ, বেগ অবশ্যই ভেক্টর রাশি, তাহলে এটা স্কেলার হবে না। বল, বল একটু আগে মাত্র দেখে আসছি, বলটা কি আমাদের, বলটা হচ্ছে কি আমাদের ভেক্টর রাশি। ত্বরণ, অবশ্যই ত্বরণ একটা ভেক্টর রাশি, নট স্কেলার রাশি। আর তাহলে আর কোনটা রয়ে গেছে, শক্তি, ঠিক আছে? শক্তি একমাত্র আমাদের স্কেলার রাশি। ওকে, তারপর কি আছে দেখো তো, নিচের কোন রাশিগুলা ভেক্টর রাশি, ঠিক আছে? নিচের কোন রাশিগুলা ভেক্টর রাশি, দেখো এখানে কাজ আছে, ঠিক আছে? কাজটা আমাদের স্কেলার রাশি, এই যে প্রথমে দেখো কাজ আছে, কাজটা আমাদের স্কেলার রাশি, তাহলে এটা হবে না, বোঝা গেছে? তারপর এটাতে দেখো কি আছে, তড়িৎ বিভব, সরণ এবং ত্বরণ। আচ্ছা, এরপর এটাতে কি আছে দেখো, সরণ এবং ত্বরণ এই দুইটা আমাদের ভেক্টর রাশি হলেও মানে তড়িৎ বিভবটা কিন্তু আমাদের ভেক্টর রাশি না, বোঝা গেছে? আচ্ছা, তারপর খেয়াল করো দ্রুতি, সরণ, বেগ, ঠিক আছে? দ্রুতিটা কিন্তু আমাদের স্কেলার রাশি, ঠিক আছে? কিন্তু এরপরটাতে খেয়াল করো ভর, বেগ, সরণ, অজন, ঠিক আছে? এখানে কিন্তু তিনটাই কি, তিনটাই আমাদের ভেক্টর রাশি, তার মানে এটি হবে আমাদের উত্তর। আচ্ছা, তাহলে এরপরে চলে যাই, এরপর এটার টপিকটা হচ্ছে আমাদের কি, দূরত্ব এবং সরণ, ঠিক আছে? আচ্ছা দেখো, দূরত্ব, দূরত্ব হচ্ছে কি আমাদের কি রাশি বলতো, দূরত্ব হচ্ছে আমাদের স্কেলার রাশি, দূরত্ব আমাদের স্কেলার রাশি, বোঝা গেছে? এটা মনে রাখবা। আর এখান থেকে সরণ, সরণটা কি, সরণটা হচ্ছে কি আমাদের ভেক্টর রাশি, বোঝা গেছে? এতটুকু আশা করি মনে থাকবে। আচ্ছা, তারপর এখান থেকে চলো প্রশ্নগুলো দেখে নিই। পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে কি বলে, ঠিক আছে? তাহলে কি বলে বলতো, এই যে সরণ, পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তনকে কি বলে, সরণ নাকি দূরত্ব বলতো? এটা হবে আমাদের দূরত্ব। সরণ কেন হয় নাই, যদি নির্দিষ্ট দিক বলতো, যদি এটা, এরপরে প্রশ্ন খেয়াল করো, তারপরে বুঝতে পারবা যে নির্দিষ্ট দিকে। এবার খেয়াল করো, এই যে এবার বলছে যে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক সাপেক্ষে যদি কোনো বস্তু অবস্থানের পরিবর্তন হয় তখন তাকে কি বলে, তখন তাকে সরণ বলে, ঠিক আছে? আগের প্রশ্নটাতে খেয়াল করো, সেখানে শুধুমাত্র পারিপার্শ্বিক সাপেক্ষে বলা হয়েছিল, নির্দিষ্ট দিক বলা হয় না, এই কারণে এটা উত্তরটা আমাদের দূরত্ব হয়েছে। কিন্তু যখন আমাদের নির্দিষ্ট দিক উল্লেখ করবে তখন কি, তখন হবে আমাদের উত্তরটা সরণ, বোঝা গেছে আশা করি? এই যে এখানে নির্দিষ্ট দিকটা কিন্তু উল্লেখ করে দিছে। ওকে, এরপরে চলে যাই। আচ্ছা, কোনো বস্তুর আদি অশেষ অবস্থানে মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বকে কি বলে? আচ্ছা খেয়াল করো, মনে করো তুমি এই অবস্থানে আছো, বোঝা গেছে? যে মনে করো তোমার এই একটা অবস্থান, ঠিক আছে? এবং তুমি এখান থেকে এখানে যেতে চাও, বোঝা গেছে? আচ্ছা, এই যে এখানে মনে হয় যেতে চাও, এটা তোমার শেষ অবস্থান, বোঝা গেছে? তাহলে এই মানে কিভাবে যেতে পারো, তুমি যে কোনো রাস্তায় যেতে পারো, তুমি এইভাবে 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 সারা পৃথিবী ঘুরে এসে এখানে এইভাবে যেতে পারো, ঠিক আছে? বা এইভাবে 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 সারা পৃথিবী ঘুরে এসে এখানে যেতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে বলছে যে মধ্যবর্তী সর্বনিম্ন দূরত্বটা কি, বলছে এখানে সর্বনিম্ন দূরত্বটা কত, বোঝা গেছে? তার সর্বনিম্ন দূরত্ব কিভাবে কখন হবে, যখন তুমি এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যখন এইভাবে সরাসরি সরলরেখা বরাবর যখন সরাসরি যাবা, তখন কি হবে, সেটা তোমার সর্বনিম্ন দূরত্ব হবে, এবং সেটাকে কি বলে বলো তো, সেটাকে বলে সরণ, ঠিক আছে? সেটাকে কি বলে, সরণ বলে, বোঝা গেছে? ওকে, আচ্ছা, একটি বস্তু আর ব্যাসার্ধের, খেয়াল করো কি বলছে, একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার, ঠিক আছে? আর ব্যাসার্ধে কি বলছে, আর ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে একবার ঘুরে এলে তার অতিক্রান্ত দূরত্ব কত হবে? তাহলে খেয়াল করো, এই যে একটা বৃত্তাকার কক্ষপথ, ঠিক আছে? একটা বস্তু, ঠিক আছে? মনে করো এই যে একটা এরকম একটা বস্তু, সে কি করছে, এই যে বৃত্তাকার কক্ষপথে এই জায়গায় ছিল, বোঝা গেছে? এই জায়গায় ছিল, এবং এখান থেকে মনে করো এই যে সে এই জায়গা থেকে কি করছে, এই জায়গা থেকে এই পুরো বৃত্তপথটা এই যে এইভাবে অতিক্রম করে তার মানে সে ঠিক আগের জায়গায় এসে পৌঁছেছে, বোঝা গেছে? এই পুরো বৃত্তপথ অতিক্রম করে সে তার আগের জায়গায় এসে এসে পৌঁছাইছে। এবার বলছে যে তার অতিক্রান্ত দূরত্বটা কত হবে। যদি সরণ বলতো তাহলে সরণটা শূন্য হতো, কিন্তু দূরত্ব কত হবে, দূরত্বটা হবে আমাদের এই যে পুরো পথ মানে আমাদের পরিধি সমান, দূরত্ব কি হবে আমাদের পরিধির সমান, ঠিক আছে? পরিধির সমান। আচ্ছা, পরিধির সূত্র আমরা জানি কি, পরিধির সূত্র হচ্ছে কি আমাদের 2πr, ঠিক আছে? এবং আরটা কি, আরটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, তো এখানে আর তো ব্যাসার্ধ বলেই দিছে, তাই এখানে কি হবে বলতো, এটা উত্তর হবে 2πr, বোঝা গেছে? এটা পরিধির সমান হবে, বোঝা গেছে তো? আর পরিধি মানে আমাদের 2πr। আচ্ছা, দূরত্ব বলছে এই কারণে এটা হয়েছে। আচ্ছা, দেখো সেম প্রশ্নটা বলছে যে এই যে একটি বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার, ঠিক আছে? আর ব্যাসার্ধের
ধরো আর ব্যাসার্ধে বৃত্তাকার কক্ষপথে ঘুরে এলে এবার তার সরণ, ঠিক আছে, আগেটাতে জানতে চাইছিল দূরত্ব, এবার বলছে তার সরণ কত, বোঝা গেছে? তাহলে খেয়াল করো এখান থেকে, এই যে একটা বৃত্তাকার কক্ষপথ, মানে একটা বৃত্তাকার কক্ষপথ আছে, এই যে এরকম একটা বস্তু আছে, ঠিক আছে, খেয়াল করো এই যে একটা বস্তু, ঠিক আছে, তো সে মনে করো এই জায়গায় আছে, বোঝা গেছে? সে এবার বৃত্তাকার কক্ষপথটাতে কি করছে, এই যে এই জায়গা থেকে সেই বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, এইভাবে এইভাবে ঘুরে 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 আসছে, ঠিক আছে, তো আবার মানে আগের জায়গায় ফেরত আসে। এবার বস্তু তার সরণ কত, তো সরণ বলতে আমরা কি বুঝি, যে একটা বস্তুর আদি এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরাসরি যে দূরত্ব সেটাকে বলি আমরা সরণ, বোঝা গেছে? বা সরলরৈখিক যে দূরত্ব সেটাকে আমরা সরণ বলি, ঠিক আছে না? তাহলে এই বস্তুটার ক্ষেত্রে খেয়াল করো, এখানে কি হয়েছে, সে এই জায়গায় ছিল, বোঝা গেছে, সে এই জায়গায় ছিল, আবার ঘুরে আবার ওই জায়গায় চলে আসছে, তাহলে তাদের মধ্যবর্তী মানে সরাসরি দূরত্ব কত হবে, 0 হবে। সেই জায়গায় ছিল, আবার পুরো পথটা ঘুরে আবার সেম একই জায়গায় চলে আসছে, ঠিক আছে, তাহলে তার সরণ হবে 0, বোঝা গেছে? তার সরণ কত হবে বলতো, 0, বোঝা গেছে? মানে একটা বস্তু বৃত্তাকার কক্ষপথে ঘুরে, পুরো পথ ঘুরে যদি আবার তার আগের জায়গায় ফেরত আসে, তাহলে তার সরণটা কত হবে, সরণ হবে 0, এবং দূরত্ব হবে তার কিসের সমান, দূরত্ব হবে তার এই যে পরিধির সমান, ঠিক আছে, পরিধি সূত্র 2πr, দূরত্ব হবে তার পরিধির সমান, বোঝা গেছে আশা করি এটা? ওকে, আচ্ছা। আচ্ছা, এবার খেয়াল করে এখানে কি বলছে, করিম তার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 30 মিটার ব্যাসার্ধে, দেখো এখানে ব্যাসার্ধটা কত দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে 30 মিটার, ঠিক আছে, 30 মিটার ব্যাসার্ধে একটা বৃত্তাকার কক্ষপথে একটা ট্র্যাক একবার ঘুরে আসলে তার সরণ কত, সরণ বলছে, তাহলে দেখো বৃত্তাকার কক্ষপথ ঘুরে আসছে, কি বলছি, যে বৃত্তাকার কক্ষপথ ঘুরে যদি সেটা আগের জায়গায় ফেরত আসে, এই যে এখানে আসছে সে বৃত্তাকার কক্ষপথ ঘুরে আবার সে আগের জায়গায় ফেরত আসলো, তাহলে তার সরণ কত হবে, সরণ হবে 0। যদি বলতো দূরত্ব, যদি বলতো যে তার দূরত্ব কত, ঠিক আছে, মনে করো এখানে প্রশ্ন এরকম বলছে যে তার দূরত্ব কত, তাহলে দূরত্ব কত হতো বলতো, দূরত্ব হতো তার পরিধির সমান, মানে 2πr, বোঝা গেছে? 2πr, এখানে 2 ইন্টু পাই এর জায়গায় পাই বসাইতাম, আর আর এর জায়গায় কত বসাইতাম, 30, ঠিক আছে, কারণ ব্যাসার্ধ 30 দেওয়া আছে, আর মানে ব্যাসার্ধ, তাহলে তখন হতো এটা 60π, বোঝা গেছে? 60π তখন এটা হতো, আশা করি এটা বোঝা গেছে। ওকে, আচ্ছা, এবার খেয়াল করো কি বলছে, যে একটা বস্তু একটি স্থান থেকে 4 মিটার সোজা, 4 মিটার সোজা পূর্ব দিকে গিয়ে সেখান থেকে সোজা উত্তর দিকে, ঠিক আছে, 4 মিটার সোজা পূর্ব দিকে গেছে, এরপর সেখান থেকে উত্তর দিকে 3 মিটার, ঠিক আছে, 3 মিটার অতিক্রম করে, যে খেয়াল করো 3 মিটার অতিক্রম করে বস্তুটির দূরত্ব এবং সরণের পার্থক্য জানতে চাইছে, ঠিক আছে, কি দূরত্ব এবং সরণের পার্থক্য কত সেটা জানতে চাইছে। আচ্ছা, এবং দিকগুলা দেখো, মনে করো দিকগুলো আমরা কিভাবে হিসাব করি, এই যে সরেখা আছে না, মানে আমাদের অক্ষ আছে না, তো এখানে এই যে যে কোনো দিক, মানে তুমি দিকটাকে যে কোনো দিকে ধরতে পারো, তবে একটা জিনিস খেয়াল রাখবা, যে পূর্বের বিপরীতে পশ্চিম এবং উত্তরের বিপরীতে যাতে দক্ষিণ থাকে, ঠিক আছে, তুমি যদি এইটাকে পূর্ব ধরো, এই যে এটাকে যদি পূর্ব দিক ধরো, তাহলে সেটাকে এই যে এইটাকে অবশ্যই পশ্চিম দিক ধরতে হবে, ঠিক আছে, পশ্চিম দিক ধরতে হবে, এবং এটাকে যদি উত্তর ধরো তাহলে এটাকে ধরতে হবে দক্ষিণ, ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে, বোঝা গেছে? যে পূর্বের বিপরীতে সবসময় পশ্চিম থাকবে, এবং উত্তরের বিপরীতে সবসময় দক্ষিণ থাকবে, বোঝা গেছে? তুমি যদি উল্টো করে ধরতা, মনে করি এইভাবে ধরতাম, তুমি যদি এইটাকে পূর্ব ধরতা, ঠিক আছে, তাহলে কি হতো, তাহলে এইটা পশ্চিম হতো, বোঝা গেছে? আর এইটাকে যদি উত্তর ধরতা, তাহলে এইটা দক্ষিণ হতো, ঠিক আছে, তো এই জিনিসটা একটু খেয়াল করবা, ঠিক আছে, পূর্বের বিপরীতে সবসময় পশ্চিম এবং উত্তরের বিপরীতে যাতে দক্ষিণ থাকে, ঠিক আছে, এরপর তুমি এক্সচেঞ্জ করে মানে উল্টা পাল্টা ধরলেও তেমন একটা সমস্যা হবে না। ওকে, আচ্ছা, তারপর কি বলছে, যে দেখো সে এখান থেকে কি করছে, আচ্ছা, বলছে যে প্রথমে সোজা কি করছে, 4 মিটার গেছে, কোথায়, 4 মিটার সোজা পূর্ব দিকে গেছে, ঠিক আছে, তাহলে আমরা ধরলাম এই যে এইটাকে ধরলাম আমরা পূর্ব, ঠিক আছে, আর একটা কি বলছে, উত্তর, তাহলে এটা হবে আমাদের উত্তর, ঠিক আছে, তো প্রথমে সোজা 4 মিটার গেছে, তাহলে এই যে দেখো এখান থেকে 4 মিটার সোজা গেছে এইভাবে, যে মনে করো এই যে 4 মিটার, 4 মিটার সোজা সে গেছে উত্তরে, মানে পূর্ব দিকে গেছে, এই পূর্ব থেকে কি করছে আবার সে 3 মিটার অতিক্রম করে, মানে সোজা উত্তর দিকে, এই যে মনে করো এই যে উত্তর দিকে, তারপর সে উত্তর দিকে কি করছে আরো 3 মিটার গেছে, বুঝা গেছে? তাহলে তার দূরত্ব এবং সরণের পার্থক্যটা জানতে চাইছে। এবার খেয়াল করো এখান থেকে, সে এই জায়গায় ছিল, সে কোন জায়গায় ছিল বলো তো, এই যে সে এই জায়গায় ছিল, সে এই জায়গায় গেছে এবার, ঠিক আছে, তার এই যে এতটুকু পথ, পূর্ব দিকে সে কত মিটার গেছে, পূর্ব দিকে গেছে সে 4 মিটার, এবং উত্তর দিকে গেছে সে 3 মিটার, বুঝা গেছে? পূর্ব দিকে সে 4 মিটার গেছে, উত্তর দিকে সে 3 মিটার গেছে। আচ্ছা, এবার খেয়াল করো তো, এখান থেকে এই যে এটা 4 মিটার এবং এটা 3 মিটার, তাহলে তার মানে দূরত্ব কত হবে, এই যে দূরত্ব হবে দুইটা যোগফল, ঠিক আছে, সে এইদিকে 4 মিটার, এইদিকে সে 3 মিটার গেছে, তার মানে দূরত্ব হবে, এই যে দেখো দূরত্ব কত হবে,
তার দূরত্ব হবে যে 4 + 3, ঠিক আছে না? 4 + 3 = কত মিটার? 7 মিটার, ঠিক আছে? এবার খেয়াল করো সরণ কত হবে? সরণ হবে এই যে এই বিন্দু থেকে এই বিন্দু ডাইয়ের যে দূরত্ব, ঠিক আছে? এই যে এই বিন্দু থেকে এই বিন্দু ডাইয়ের দূরত্বটা আমাদের কি হবে? আমাদের সরণ হবে। এবং এই ডাইয়ের দূরত্বটা কি হবে বলো তো? এটা পিথাগোরাস উপপাদ্য আমাদের খাটাতে হবে, ঠিক আছে? এই যে এখানে যেহেতু লম্ব তৈরি করে, তাহলে এই যে এখানে পিথাগোরাস উপপাদ্য খাটিয়ে আমরা আমাদের এই যে অতিভুজের মানটা এখান থেকে বের করে নিয়ে আসলে কিন্তু হবে আমাদের। তাহলে এটা কিভাবে বের করবো আমরা? পিথাগোরাসের সূত্রে জানি আমরা অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটা জানি না? তো এটা আমাদের কি হবে? এটা আমাদের অতিভুজ, ধরে নিলাম এটা অতিভুজ, এটা হচ্ছে আমাদের ভূমি এবং এইটাকে আমাদের লম্ব, বুঝা গেছে? লম্ব, বুঝা গেছে? আচ্ছা, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার যদি খাটাই তাহলে কি হবে? এখান থেকে অতিভুজের মান হবে এই যে দেখো, অতিকে আমি সংক্ষিপ্তভাবে অতি দিয়ে প্রকাশ করলাম, তাহলে কি হবে? রুট ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, বুঝা গেছে? তাহলে ভূমি স্কয়ার কত বলো তো? ভূমি হবে আমাদের 4 স্কয়ার, ঠিক আছে না? 4 স্কয়ার প্লাস লম্ব হবে আমাদের 3 স্কয়ার, বুঝা গেছে? তাহলে এটা যদি করি তাহলে এখান থেকে দেখবা যে মানটা বের হবে সেটা হচ্ছে কি আমাদের 5 মিটার, ঠিক আছে? এটা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা তোমরা। এই যে এখান থেকে যে মানটা বের মানে এখান থেকে যেটা পাইছো, এই যে এই পুরোটা কি করবা তোমরা? ক্যালকুলেটারে বসাবা, তারপর ক্লিক করবা, তাহলে এখান থেকে দেখবা তোমাদের ভূমি মানে অতিভুজটা তোমাদের 5 মিটার চলে আসছে, বুঝা গেছে? তাহলে এই যে অতিভুজ যে 5 মিটার আসছে এটা কি আসছে বলো তো? এই যে এটা আসছে আমাদের সরণ, বুঝা গেছে? সরণ আসছে। আচ্ছা, এটা একটু কপি করে নিই। আচ্ছা, তাহলে এবার এখান থেকে খেয়াল করো কি হয়েছে। আচ্ছা, তাহলে আমরা দূরত্ব কত পাইছি বলো তো? এই যে এখান থেকে খেয়াল করো, এই যে এখানে আমরা দূরত্ব কত পাইছি? এই পাইছি আমি দূরত্ব, এই যে এই দূরত্বটা পাইছি আমি 7 মিটার, ঠিক আছে না? এই যে এইদিকে 4 মিটার গেছে, তারপর এখান থেকে 3 মিটার গেছে, তারপর এখান থেকে কি পাইছি? আমি দূরত্ব পাইছি। এই যে এখানে খেয়াল করো, ত্রিভুজটা এইভাবে ছিল, এখানে ছিল 4 মিটার, এখানে ছিল 3 মিটার, তারপর এই যে এই পুরাটা ছিল, ঠিক আছে? তাহলে দূরত্ব পাইছি আমি কোন জায়গা থেকে? যে এই জায়গা থেকে এই জায়গায় গেছি আমি, তাহলে দূরত্ব পাইছি আমার কত? দূরত্ব পাইছি 4 আর 3 7 মিটার, ঠিক আছে না? এবং সরণ এই যে এইটা পাইছি আমি সরণ, ঠিক আছে না? তাহলে এইটা আমি পিথাগোরাস সূত্র খাটিয়ে এই যে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার এখান থেকে কত পাইছি বলতো? 5 পাইছি, ঠিক আছে না? তাহলে আমরা সরণ পাইছি কত? সরণ পাইছি 5, ঠিক আছে? এবার বলছে পার্থক্য, তার মানে দূরত্ব থেকে সরণ বাদ দিয়ে দেবো আমি, জাস্ট দূরত্ব মাইনাস সরণ, তাহলে কত থাকবে? 7 মাইনাস 5 ইকুয়াল টু থাকবে 2 মিটার, ঠিক আছে? তাহলে উত্তরটা হবে আমাদের 2, বুঝা গেছে আশা করি। ওকে, এর পরের প্রশ্নটা খেয়াল করো। আচ্ছা, একটি গাড়ি এক স্থান থেকে 6 মিটার, একই রকমের প্রশ্ন, এটা খেয়াল করো, যারা আগেরটা বুঝতে পারো নাই এরা এটা খেয়াল করো, আশা করি এবার বোঝা যাবে। খেয়াল করো, 6 মিটার সোজা উত্তর দিকে গেছে, বুঝা গেছে? 6 মিটার সোজা উত্তর দিকে গেছে এবং সেখান থেকে পূর্ব দিকে 8 মিটার অতিক্রম করছে, বুঝা গেছে? তাহলে বলছে যে দূরত্ব এবং সরণের পার্থক্য। সেম প্রশ্ন না? সেম প্রশ্ন। এবার খেয়াল করো, আবার আমরা ধরে নিই অঙ্কগুলা। যে মনে করো এইরকম আছে, এবার বলছে কি পূর্ব এবং উত্তর, ঠিক একইভাবে পূর্ব এবং উত্তর, তাহলে এটাকে আমরা পূর্ব ধরে নিলাম, ঠিক আছে? এবং এটাকে কি ধরে নিলাম? আমরা উত্তর ধরে নিলাম, বুঝা গেছে? এবার কি বলছে এখান থেকে খেয়াল করো, এবার বলছে যে প্রথমে উত্তর দিকে গেছে 6 মিটার, তাহলে এবার খেয়াল করো যে উত্তর দিকে আমরা 6 মিটার ধরে নিই এটাকে, তাহলে এই যে এটা উত্তর দিকে, যে মনে করলাম যে উত্তর দিকে কয় মিটার গেছে? উত্তর দিকে গেছে আমাদের 6 মিটার, ঠিক আছে? এবার এখান থেকে পূর্ব দিকে 8 মিটার গেছে, এই যে এখান থেকে এই যে এইভাবে এখান থেকে সে পূর্ব দিকে গেছে আরো 8 মিটার, বুঝা গেছে? এই যে পূর্ব দিকে 8 মিটার গেছে, ঠিক আছে না? তাহলে তার দূরত্ব কত হবে? দূরত্ব হবে এই দুইটা যোগফল, ঠিক আছে? সে এই পয়েন্ট থেকে, মনে করো সে এই পয়েন্টে ছিল, এখান থেকে এইভাবে গিয়ে এইভাবে গেছে সে, ঠিক আছে? তাহলে এই যে তার দূরত্ব পুরো পথটা কত হবে? দূরত্বটা হবে মোট যোগফল, ঠিক আছে? তাহলে দূরত্ব কত হবে? তার দূরত্ব হবে 8 আর 6 যোগ 8 প্লাস 6, ঠিক আছে? তাহলে কত হবে বলো তো? 14 মিটার হবে তার মোট দূরত্ব। এবং যে সরণটা কত হবে? এই যে এখান থেকে এখানে সরাসরি বা ডিরেক্ট যে দূরত্ব, এটা হবে আমাদের সরণ, এই যে সাদা যে অংশ এটা হবে সরণ। এটা আমরা পিথাগোরাস দিয়ে বের করে নিতে পারি। পিথাগোরাস দিয়ে এই যে দেখো, খেয়াল করো, এইটা কি হবে? এইটা হবে মানে এই যে এটাকে যদি আমরা ভূমি ধরি, এইটা আমাদের লম্ব, এবং কি এটা কি হবে? এটা হবে আমাদের অতিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার দিলে আমরা সরণটা পেয়ে যাব। তাহলে এখান থেকে সরণ কত হবে? এই যে দেখো, সরণ হবে রুট ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, মানে সরণটাই হচ্ছে আমাদের অতিভুজ, ঠিক আছে? তাহলে এই 6 মিটারকে আমরা ভূমি এবং 8 মিটারকে আমরা লম্ব, বা যে কোনোটাকে ভূমি প্লাস লম্ব ধরে 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার দিলে এখান থেকে দেখবা সরণের মান আমাদের 10 বের হয়ে গেছে, 10 মিটার, বুঝা গেছে? এবার বলছে পার্থক্য, মানে দূরত্ব থেকে সরণটা বাদ দিয়ে দিবা, তাহলে কত হবে? দূরত্ব মাইনাস সরণ।
বুঝা গেছে? তাহলে এখান থেকে থাকবে দূরত্ব আমাদের 14 এবং সমান আমাদের 10, এখান থেকে থাকবে 4 মিটার। তাহলে উত্তরটা হবে আমাদের সি। ওকে। আচ্ছা, এরপরটা কি বলছে, একটি বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয় এবং সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে এলো। ঠিক আছে? মনে করি একটা বস্তু এই যে তার সরল পথে 10 মিটার পথ গেল। ঠিক আছে? তাহলে এখান থেকে এখানে দূরত্ব কতটুকু? এখান থেকে এখানে দূরত্ব 10 মিটার। ঠিক আছে? আবার বলছে যে সে একই পথে 4 মিটার ফিরে এলে। তার মানে এই যে এখান থেকে কি করছে, সে আবার উল্টা পথে 4 মিটার ফিরে আসছে। জি, এখান থেকে 10 মিটার যাওয়ার পর কি করছে, সে আবার 4 মিটার ফিরে আসছে। ঠিক আছে? এবার বলছে যে তার দূরত্ব এবং সরণের পার্থক্য কত। তাহলে খেয়াল করো, সরণ যেটা হইছে, সরি দূরত্ব যেটা হয়েছে, সেই দিকে 10 মিটার গেছে, আবার সে 4 মিটার আসছে। ঠিক আছে? এই যে এই অংশটা কত বলতো, এই যে এই অংশটা হচ্ছে গিয়ে তার 4 মিটার। ঠিক আছে? তাহলে সে খেয়াল করো, সে কি করছে, সে প্রথমে 10 মিটার গেছে, আরো 4 মিটার আসছে। ঠিক আছে? তাহলে তার দূরত্ব হবে, প্রথমে 10 মিটার গেছে, এরপর আবার 4 মিটার উল্টা দিক দিয়ে ফেরত আসছে, তার মানে সেই দুইটা যোগ করলে 14 মিটার। 14 মিটার হবে তার দূরত্ব। এবং সরণ কত হবে বলতো, সরণ হবে এই যে সে এই অবস্থানে ছিল। ঠিক আছে? এবার এই অবস্থানে আছে। তার মানে এই যে এই দুইটা বিন্দুর মূল মানে আদি বিন্দু এবং শেষ বিন্দুর যে দূরত্ব, সেটাই হবে তার সরণ। ঠিক আছে? আদি বিন্দু এবং শেষ বিন্দুর সরাসরি দূরত্বটাই হবে তার সরণ। তাহলে সে এখানে ছিল, এবং সে এখানে আসছে এবার। তাহলে এখান থেকে এখান মানে কত হবে, এই পুরাটা ছিল 10 এবং এই অংশটা ছিল 4। এই যে খেয়াল করো, এই পুরাটা ছিল 10। ঠিক আছে? আর এতটুকু ছিল 4। তাহলে এটা কত হবে, 10 থেকে আমরা 4 বাদ দিলে যত পাবো, তাহলে এটা হবে আমাদের 6 মিটার। বুঝা গেছে? তার মানে আমাদের সরণ হবে এই যে 10 মাইনাস 4 ইকুয়াল টু 6 মিটার। বুঝা গেছে? তাহলে পার্থক্য কত হবে, দূরত্ব মাইনাস সরণ, মানে আমরা 14 থেকে জাস্ট 6 বাদ দিয়ে দেবো। তাহলে কত লাগবে আমাদের, 8 মিটার। বুঝা গেছে? তাহলে উত্তরটা সি। আশা করি বুঝা গেছে এটা। এরপর এটা কি বলছে, 100 মিটার। এবার খেয়াল করো, 100 মিটার 100 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে একবার ঘুরে আসতে একজনের সময় লাগে 2 মিনিট। আচ্ছা, 1 মিনিট এসে কতটুকু, 1 মিনিট পর তার সরণ কত হবে? আচ্ছা খেয়াল করো, এই যে একটা বৃত্তাকার কক্ষপথ আছে, এই বৃত্তাকার কক্ষপথে একজনের সম্পূর্ণটা ঘুরে আসতে 2 মিনিট সময় লাগে। বুঝা গেছে? এই যে মনে করো একজন ব্যক্তির এই বৃত্তাকার কক্ষপথের এই জায়গা থেকে শুরু করে এই যে এখান পুরোটা, এই বৃত্তাকার কক্ষপথ এই পুরোটা ঘুরে আসতে তার 2 মিনিট সময় লাগে। বুঝা গেছে? তাহলে সে 1 মিনিটে কি করবে বলতো, 1 মিনিটে সে অর্ধেক বৃত্ত ঘুরবে। তার মানে দেখো এই যে এই জায়গায় আসবে মনে করো। ঠিক আছে? সে 1 মিনিটে অর্ধেক ঘুরবে, 2 মিনিটে সে পুরাটা ঘুরে, 1 মিনিটে সে কতটুকু ঘুরবে, অর্ধেক ঘুরবে। বুঝা গেছে? তাহলে এই অর্ধেক যে দূরত্ব সেটা আমাদের বের করার জন্য বলছে। ঠিক আছে? বা সরণ, এই যে সরণটা বের করার জন্য বলা হয়েছে। তার মানে এই যে এই বিন্দু থেকে এই বিন্দুর, এই যে এই বিন্দু থেকে এই বিন্দুর সরাসরি যে কতটুকু দূরত্ব, এটা আমাদের নির্ণয় করার জন্য বলা হয়েছে, এই দূরত্বটা। তাহলে এই দূরত্বটা কি হবে বলতো, এই দূরত্বটা হবে আমাদের ব্যাসের সমান। ঠিক আছে? একটা বৃত্তের এক প্রান্ত থেকে শুরু করে, মানে একটা বিন্দু থেকে শুরু করে, ঠিক আছে, তুমি যদি ঠিক অপর পাশের সেই একই বিন্দু থেকে পৌঁছাও বা এর বিপরীত বিন্দু থেকে পৌঁছাও, তাহলে সেটা কি হবে, সেটা হবে তার ব্যাসের সমান। বুঝা গেছে? তাহলে এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 100 মিটার, ব্যাস হবে তার দ্বিগুণ, মানে 2 ইন্টু 100। বুঝা গেছে? তার মানে এখান থেকে হবে 200 মিটার। ঠিক আছে? তাহলে এটা সমান কত হবে, সমান হবে আমাদের 200 মিটার। যারা বোঝো না আবার একটু খেয়াল করো, এখান থেকে কি বলছে, মনে করো এই যে বৃত্তটা, মানে এখানে একজন ব্যক্তি এই জায়গায় দাঁড়িয়ে আছে। বুঝা গেছে? এবার সে কি করে, 2 মিনিটে এই পুরা বৃত্তটা ঘুরতে পারে। 2 মিনিটে সেই পুরা বৃত্তটা ঘুরতে পারে। তাহলে 1 মিনিটে সে কি করবে, অর্ধেক বৃত্ত ঘুরবে। এই যে এখান থেকে শুরু করে এই যে পথে অর্ধেক বৃত্ত ঘুরবে। ঠিক আছে না? তার মানে অর্ধেক মানে কি বলছে, যে এই যে এইখানে সে যে পয়েন্টে ছিল, সে 1 মিনিট পর ঠিক বিপরীত সাইডের ওই পয়েন্টে গিয়ে পৌঁছাইবে। বুঝা গেছে? তাহলে এই যে পথটুকু, এই যে পথ, তার এটা কিসের সমান হবে, এটা হবে তার ব্যাসের সমান। ঠিক আছে? ব্যাসার্ধ দেওয়া আছে 100 মিটার, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা ব্যাস পেয়ে যাব। ঠিক আছে? তার মানে 100 গুণ 2। ঠিক আছে? তাহলে এখান থেকে 200 মিটার। তাহলে এই পুরো পথটা হবে আমাদের 200 মিটার। ওকে। আচ্ছা, এবার খেয়াল করে বলছে যে একটি মিনিটে আচ্ছা 1 মিনিটে একটি দেয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটার সরণ কত? আচ্ছা, এই যে দেখো ঘড়ি কি বলছে 1 মিনিটে। ঠিক আছে? খেয়াল করে, একটা ঘড়ি আছে,
যে ঘড়ির 1 মিনিটে 1 সেকেন্ডের কাঁটার স্মরণ কত, ঠিক আছে? তাহলে সেকেন্ডের কাঁটা এই যে পুরা মানে ঘড়িটা ঘুরে আসতে সময় লাগে হচ্ছে গিয়ে তার 1 মিনিট বা 60 সেকেন্ড, ঠিক আছে? সেকেন্ডের কাঁটা যেটা মনে করি এখান থেকে যদি যাত্রা শুরু করে সে 1 মিনিট পরে সেই পুরা পথটা ঘুরে এসে আবার ওই জায়গায় আসবে, বুঝা গেছে? মানে একটা সেকেন্ডের কাঁটার পুরা ঘড়িটাকে চক্কর দিতে 1 মিনিট বা 60 সেকেন্ড লাগে, ঠিক আছে? তাহলে 60 সেকেন্ড পর সে যেখানে ছিল আবার ঘুরে ওই জায়গায় ফেরত চলে আসবে, তাহলে তার স্মরণ কত হবে? স্মরণ হবে 0, বুঝা গেছে? এই যে আমরা আগে পড়ছিলাম না যে একটা বৃত্তাকার পথে যদি একটা বস্তু ঘুরে আবার সেই আগের অবস্থানে ফিরে আসে তাহলে তার স্মরণ কত? স্মরণ হয় 0। যদি বলতো তার দূরত্ব কত, তাহলে দূরত্ব কত হতো বলতো? দূরত্ব হতো 2πr, মানে তার ব্যাসার্ধ, সরি, তার পরিধির সমান, ঠিক আছে? এখানে আরটা ব্যাসার্ধ হতো। ওকে, আচ্ছা, এবার বলছে 10 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির 1/4 অতিক্রম করলে স্মরণ কতটুকু হবে? আচ্ছা, এই যে মনে করো একটা বৃত্তাকার পথ। আচ্ছা, এই বৃত্তাকার পথের কি বলছে? এই বৃত্তাকার পথের ব্যাস হচ্ছে গিয়ে 10 মিটার, তাহলে ব্যাসার্ধ হবে 5 মিটার, মানে অর্ধেক 5 মিটার হবে। ওকে, এবার বলছে যে 1/4 অতিক্রম করলে স্মরণ কতটুকু হবে? মনে করো 1/4 মানে কি? 4/1 ভাগ, ঠিক আছে? তাহলে মনে করো এই যে একটা এই জায়গায় ছিল 4/1 ভাগ, এই বৃত্তটাকে যদি আমরা 4 ভাগ করি, এই যে মনে করো এইভাবে 4 ভাগ করলাম, ঠিক আছে? 4 ভাগ করলাম, ঠিক আছে? তাহলে সে কি করছে বলতো? সে এই 1/4 মানে 4/1 ভাগ ঘুরে আসছে, ঠিক আছে? মানে সে এই জায়গা থেকে এই জায়গায় আসবে, বুঝা গেছে? একটা বৃত্তকে যদি আমরা 4 ভাগ করি, এই যে এখান থেকে খেয়াল করো, এইভাবে করে কি করলাম আমি? 4 ভাগ করে দিলাম। সে কি করছে? 4/1 ভাগ পথ অতিক্রম করে আসছে, মানে সে এই জায়গায় যদি থাকে তাহলে এখান থেকে সে ঘুরে এই জায়গায় আসছে। এবার বলছে যে তাহলে তাদের মধ্যে স্মরণ, এই যে বলছে যে স্মরণ কতটুকু হবে, বুঝা গেছে? তাহলে তার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের সরাসরি দূরত্ব জানতে চাইছে, বুঝা গেছে? তাহলে এটা কত হবে বলতো? এইটা হবে বৃত্তের ব্যাস, ঠিক আছে? এইটাও হবে আমাদের বৃত্তের ব্যাস, এবং এটা কি? এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে? এই যে মনে করো এইটা কি হবে আমাদের? এই যে এইটা হবে আমাদের একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে না? সমকোণী ত্রিভুজে এইটা কি হবে? এটা আমাদের ব্যাস না ব্যাসার্ধ হবে, এবং এইটাও আমাদের ব্যাসার্ধ হবে, বুঝা গেছে? এবং এইটা কি হবে? সমকোণী ত্রিভুজের অতিভুজ হবে। তাহলে ব্যাসার্ধ কত বলতো? ব্যাস দেওয়া আছে 10, ব্যাসার্ধ হবে 5, তার মানে এইটা আমাদের 5 মিটার, এইটাও আমাদের 5 মিটার। তাহলে এই যে এইটা হবে আমাদের কি? পিথাগোরাস সূত্র খাটালে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, বা অতিভুজ ইকুয়াল টু রুট ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার থেকে এখান থেকে আমরা করে এদের কি করব? 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার, বুঝা গেছে? জিনিসটাকে এই যে এখান থেকে কি করবা? এটাকে জাস্ট ক্যালকুলেটর তুলে ফেলবা, যেটাকে ক্যালকুলেটর তুলে ফেলবা, তাহলে এখান থেকে উত্তরটা চলে আসবে আমাদের 7.071, ঠিক আছে? এরকম মানে বি নম্বরটা উত্তর চলে আসবে। আশা করি বোঝা গেছে এটা। আচ্ছা, এরপর কি বলছে যে তুমি এ বিন্দু হতে ABCD পথে যাত্রা শুরু করে পুনরায় এ বিন্দুতে পৌঁছালে কোন বিন্দুতে তোমার স্মরণ সর্বাধিক হবে? আচ্ছা, বলছে যে মনে করো একটা তুমি এই জায়গায় আছো, আচ্ছা, বলছে যে তুমি মনে করো এ বিন্দুতে আসো। এবার বলছে যে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় এ বিন্দুতে, এই যে পুরা পথটা ঘুরে, বা মনে করো এইভাবে পুরা পথটা ঘুরে তুমি যদি পুনরায় এ বিন্দুতে আসো, তাহলে কোথায় তোমার সর্বাধিক মানে স্মরণ হবে, ঠিক আছে? বুঝে গেছে কোন বিন্দুতে তোমার স্মরণটা সর্বাধিক হবে। তাহলে খেয়াল করো তো, যদি এই জায়গায় আসি তাহলে স্মরণটা হবে আমাদের কি? মনে করো এখানে আসছেন, এখানে ছিলাম, এখান থেকে এখানে আসলাম, বুঝে গেছে? তাহলে তার স্মরণটা কতটুকু হবে? এতটুকু হবে, বুঝে গেছে? এই যে অতিভুজটুকু তার স্মরণ হবে। আচ্ছা, এবার খেয়াল করো, যদি এখানে না যেয়ে যদি এইখানে যাই, এখানে গেলে কি হবে? এখানে গেলে তার স্মরণটা এই যে পুরা এইটা মানে পুরাপুরি আমাদের ব্যাসের সমান হবে, ঠিক আছে? এবার মনে করি এখানে না আইসা যদি এইখানে আসি, তাহলে কি হবে? তাহলে আগের মতো ঠিক একইভাবে অতিভুজের মতো হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, যদি এই অবস্থানে থাকি, বা মনে করো যদি এই অবস্থানে থাকি, যদি এই অবস্থায় থাকে, তাহলে এই দুইটা অবস্থানের স্মরণ, এই যে এখানে অতিভুজ দুইটাই সমান হবে, ঠিক আছে? কিন্তু যদি এই অবস্থানে থাকি, মনে করো এই জায়গায় না থেকে যদি আমি এই অবস্থানে থাকি, তাহলে কি হবে? তাহলে দেখো এইটা, এই যে স্মরণটা এইটা হবে আমাদের ব্যাসের সমান, এবং এইটাই হবে আমাদের সর্বাধিক স্মরণ, বুঝা গেছে? এইটি কি হবে আমাদের সর্বাধিক স্মরণ। তার মানে আমরা ঠিক অপোজিট পাশে বা সি বিন্দুতে যদি থাকি, এই যে দেখো ঠিক অপোজিট পাশে বা সি বিন্দুতে যদি থাকি, যে এই বিন্দুটা হচ্ছে আমাদের সি বিন্দু, সি বিন্দুতে থাকি, তাহলে আমাদের স্মরণটা কি হবে? সর্বাধিক হবে, ঠিক আছে? পুরোপুরি বিপরীত পাশে আমি এ বিন্দুতে ছিলাম, এবং পুরোপুরি বিপরীত পাশে মানে যদি আমরা সি বিন্দুতে যাই, তাহলে আমাদের সর্বাধিক স্মরণ হবে। যদি বলতো বি বিন্দু থেকে, তাহলে সর্বাধিক স্মরণ কোথায় হতো? ডি বিন্দুতে হতো, বুঝা গেছে? এ বিন্দুতে বলায় আমাদের সি বিন্দু হয়েছে। যদি বলতো বি বিন্দু, তাহলে হতো আমাদের ডি বিন্দু। যদি বলতো সি বিন্দু, তাহলে হতো এ বিন্দু। যদি ডি বিন্দু বলতো, তাহলে হতো বি বিন্দু। ওকে, তাহলে এটা হবে আমাদের সি বিন্দু।
আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে আমাদের দ্রুতি। আচ্ছা, বেগ এবং দ্রুতি এই দুটা জিনিসের মধ্যে পার্থক্য আছে। দ্রুতি কি, আমাদের দ্রুতি হচ্ছে আমাদের স্কেলার রাশি, বুঝা গেছে? কি রাশি? স্কেলার রাশি। এবং এবং এবার যদি বলতো বেগটা কি হতো আমাদের? বেগটা হতো আমাদের অবশ্যই ভেক্টর রাশি, বুঝা গেছে? আচ্ছা, এই জিনিসটা আমরা সবাই জানি যে বেগটা কি, আমাদের বেগটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। আচ্ছা, এবার খেয়াল করো এখান থেকে কি বলছে। সময়ের সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হারকে কি বলে বলতো? সময়ের সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনের হারকে কি বলে? আচ্ছা, এটা উত্তর কি? এটা উত্তর হবে আমাদের দ্রুতি, ঠিক আছে? এটা কি বলে? দ্রুতি বলে। আচ্ছা, এরপরটাতে চলে যাই দ্রুতির একক কি, ঠিক আছে? দ্রুতি বা বেগের একক সময় মনে রাখবা, দ্রুতি বা বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে? মিটার পার সেকেন্ড, বা এটাকে এইভাবে লেখা যায় মিটার পার সেকেন্ড, ঠিক আছে? বুঝা গেছে? দ্রুতি বা বেগের একক কি? দ্রুতি বা বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স, বা এটাকে মিটার এইভাবে লেখা হয় মিটার পার সেকেন্ড, বুঝা গেছে? তাহলে এখান থেকে উত্তরটা হবে আমাদের এ, ঠিক আছে? বেগেরও সেমই একক, বুঝা গেছে আশা করি। আচ্ছা, এবার জানতে চাইছে যে দ্রুতি মাত্রা। আচ্ছা, মাত্রা নির্ণয় করার সময় সবসময় একটা জিনিস খেয়াল রাখবা যে আমরা একক থেকে মাত্রা নির্ণয় করতে পারি, ঠিক আছে? কিভাবে? যে এককে যদি মিটার থাকে তাহলে এটাকে মাত্রাতে কি লিখে ফেলবা? মাত্রাতে ক্যাপিটাল, মানে এককে যদি স্মল এল থাকে, এককে যদি স্মল এল থাকে তাহলে মাত্রাতে কি করবা? মাত্রাতে সেখানে ক্যাপিটাল এল দিয়ে দিবা। এককে যদি এস থাকে তাহলে মাত্রাতে সেখানে কি দিয়ে দিবা? ক্যাপিটাল টি। এবং এককে যদি আমাদের কেজি থাকে তাহলে মাত্রাতে কি দিয়ে দিবা? ক্যাপিটাল এম দিয়ে দিবা, বুঝা গেছে? তাহলে আমাদের হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এই যে এটা একটু নোট ডাউন করে নাও। আচ্ছা, তাহলে এখান থেকে খেয়াল করো, এখান থেকে আমাদের কি, যে দ্রুতি বা বেগের একক কি আমরা জানি? একক জানি আমরা মিটার পার সেকেন্ড, বুঝা গেছে? তাহলে আমরা এম এর জায়গায় কি দেবো বলতো? এম এর জায়গায় আমরা নিচে এম থাকলে আমরা ক্যাপিটাল এল দিয়ে দেবো, বুঝা গেছে? এবং এস থাকলে কি দিয়ে দেবো? ক্যাপিটাল টি দিয়ে দেবো। এবং এখানে ইনভার্স ওয়ানই থেকে যাবে, তাহলে এটা কি হবে? এল টি ইনভার্স ওয়ান, ঠিক আছে? ডি নম্বর। আমাদের দ্রুতি এবং বেগের মাত্রা সেম, ঠিক আছে? যে এটা সেম, মানে দ্রুতি এবং বেগের মাত্রা এবং একক সবগুলোই সেম। ওকে, এই যে এবার আমাদের বেগ নিয়ে পড়াশোনা, ঠিক আছে? বেগের মাত্রাও কি? বেগের মাত্রা আমাদের এম এস ইনভার্স ওয়ান, এবং সরি, বেগের একক এম এস ইনভার্স ওয়ান, এবং মাত্রা কি হবে? এল টি ইনভার্স ওয়ান, ঠিক আছে? এইটাকে এভাবে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা। ওকে, আচ্ছা, সময়ের সাথে বস্তুর সরণের হারকে কি বলে? সময়ের সাথে বস্তুর সরণের হারকে বলে আমাদের এই যে বেগ, বুঝা গেছে? কি বলে? বেগ। ওকে, আচ্ছা, বেগের একক, এই যে বেগের একক আমরা পড়ে আসি মিটার পার, সরি, এম এস ইনভার্স ওয়ান, ঠিক আছে? বা মিটার পার সেকেন্ড, বুঝা গেছে? এম এস ইনভার্স ওয়ান বা মিটার পার সেকেন্ড। দ্রুতি এবং বেগের একক সেম। আচ্ছা, বেগের সরি, এটা বেগের একক না, এটা কি হবে? বেগের মাত্রা, ঠিক আছে? এটা কি হবে? বেগের মাত্রা কি হবে? এল টি ইনভার্স ওয়ান, ঠিক আছে? ওকে, আচ্ছা আচ্ছা, এবার বলছে যে এত কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? 45 কিলোমিটার পার আওয়ার, এটা মিটার পার সেকেন্ডে কত, এটা জানার জন্য বলছে। আচ্ছা, একটা যে সেখান থেকে মনে রাখবা যে কিলোমিটার পার আওয়ার থেকে যদি মানে মিটার পার আওয়ারে যাওয়ার জন্য বলে, যে কিলোমিটার পার আওয়ার থেকে যদি তোমাকে কখনো মিটার পার সেকেন্ডে যেতে বলে, তাহলে কি করবা? যে মানটা দেওয়া আছে সেই মানটাকে কি করবা? জাস্ট 3.6 দিয়ে ভাগ দিয়ে দিবা, বুঝা গেছে? কিলোমিটার পার আওয়ার থেকে যদি তোমাকে কখনো মিটার পার সেকেন্ডে যেতে বলে তাহলে যে মানটা দিবে সেটাকে তোমরা কি করবা? জাস্ট 3.6 দিয়ে ভাগ করে দিবা, বুঝা গেছে? যদি উল্টাটা বলে, ঠিক আছে? যদি এবার উল্টাটা বলে, মনে করো এই যে এখান থেকে একটু কপি করে নিই। আচ্ছা, যদি এরকম উল্টাটা বলে, উল্টাটা বলতে কি বোঝাচ্ছি? যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে বলে, মিটার পার সেকেন্ড থেকে যদি আবার কিলোমিটার পার আওয়ারে, এই যে কিলোমিটার পার আওয়ারে যেতে বলে, তখন কি করবা? তখন জাস্ট উল্টাটা করবা। যে মানটা দেওয়া আছে এই মানটাকে কি করবা? জাস্ট 3.6 দিয়ে গুণ করে দিবা, বুঝা গেছে? যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যেতে বলে তাহলে যে মানটা দিবে সেটাকে তোমরা 3.6 দিয়ে কি করে ফেলবা? গুণ করে ফেলবা। তাহলে এখান থেকে খেয়াল করো এই প্রশ্নটাতে কি বলছে। এই যে প্রশ্নটাতে কি বলছে যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে হবে। তাহলে কি করবো বলো তো? এই যে 45 আছে সেটাকে কি করবো? জাস্ট 3.6 দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে এখান থেকে কত আসবে? এখান থেকে উত্তরটা আসবে আমাদের 12.5, ঠিক আছে? 3.6। আচ্ছা, এরপরটাতে চলে যাই আমরা। আচ্ছা, এবার খেয়াল করে, এবার 15 মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ারে যেতে বলছে, ঠিক আছে? তাহলে কি করব? মিটার থেকে কিলোমিটার পার আওয়ার, তার মানে এটাকে জাস্ট 3.6 দিয়ে আমরা গুণ দিয়ে দেবো। তাহলে এখান থেকে গুণ দিলে এটা উত্তর 54, বুঝা গেছে? এ নম্বরটা উত্তর। ওকে, এরপরে চলে যাই। এরপর হচ্ছে আমাদের ত্বরণ, বুঝা গেছে? আচ্ছা, ত্বরণের মাত্রাটা হচ্ছে আমাদের সবসময় মনে রাখবো ত্বরণ বা মন্দন, ঠিক আছে? ত্বরণ বা মন্দন যদি বলে তাহলে এদের মাত্রা কি, সরি এককটা কি হবে? এদের এককটা হবে আমাদের এম এস ইনভার্স টু, বা এটাকে এইভাবে লেখা যায়
মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝা গেছে। এবং মাত্রাটা কি হবে বলো তো, এই মাত্রাটা হবে এল টি ইনভার্স টু, বুঝা গেছে। এই যে এল টি ইনভার্স টু, এইটা হবে তাদের মাত্রা, বা এটাকে এইভাবে লিখতে পারো এল পার টি স্কোয়ার, বুঝা গেছে। এটা হবে তাদের মাত্রা। ত্বরণ এবং মন্দনে একক এবং মাত্রা সেম হয়, বুঝা গেছে আশা করি। তাহলে এখান থেকে খেয়াল করো। আচ্ছা, বলছে যে কি একটি গাড়ির বেগ যথাক্রমে এই যে এত এত এবং এত, ঠিক আছে, চারটা বেগ দেওয়া আছে, এত 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 এবং এত হলে যে বলছে যে এটা ত্বরণ কত, ঠিক আছে, হারে বাড়ছে। আচ্ছা, এক্ষেত্রে গাড়িটি চলছে, আচ্ছা গাড়িটি কিভাবে চলছে এটা জানতে চাইছে, যে একটি গাড়ির বেগ যথাক্রমে এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড এবং এত মিটার পার সেকেন্ড হারে বাড়তেছে। তাহলে এই গাড়িটা মানে কিভাবে চলছে, সুষম ত্বরণে সুষম ভরবেগে। আচ্ছা, এখানে ভরবেগে হওয়ার তো কোনো অপশনই নাই। আর সুষম বেগ তো না, সুষম বেগে থাকলে একটা মানে সমান বেগে চলতো, তাহলে এটাও হবে না। অসম ত্বরণ, আচ্ছা এবার সুষম ত্বরণ নাকি অসম ত্বরণ এইটা আমাদের দেখতে হবে। আচ্ছা খেয়াল করো, প্রথম 1 সেকেন্ডে বেগটা কি হয়েছে, যখন প্রথম 1 সেকেন্ডে বেগটা হয়েছে আমাদের 0.4, ঠিক আছে না। তাহলে যখন দ্বিতীয় সেকেন্ডে কি হয়েছে, এটা বেড়ে 0.8 হয়ে গেছে, ঠিক আছে না। তাহলে 4 এর সাথে যদি আমরা 2 গুণ দিই তাহলে আমরা 8 পেয়ে যাই, ঠিক আছে। এই যে দেখো দ্বিতীয় সেকেন্ডে যদি এটার সাথে যদি আমরা মানে 0.4 এর সাথে যদি আমরা 2 গুণ দিই তাহলে আমরা 8 পেয়ে যাই। আবার তৃতীয় সেকেন্ডে খেয়াল করে সেটা কি হয়েছে, তৃতীয় সেকেন্ডে সেটা হয়েছে 1.2, ঠিক আছে না। তাহলে দেখো ওই যে 0.4 এর সাথে যদি আমরা 3 গুণ দিই তাহলে আমরা দেখো তৃতীয় সেকেন্ডেরটা পেয়ে যাই। তাহলে চতুর্থ সেকেন্ডে কত আছে, চতুর্থ সেকেন্ডে আছে 1.6, ঠিক আছে না। তাহলে এই যে দেখো 0.4 মানে প্রথমটার সাথে যদি আমরা 4 সেকেন্ড গুণ দিই তাহলে কত হয়, আমাদের 1.6 হয়, ঠিক আছে। তার মানে সময় বাড়ার সাথে সাথে কি হচ্ছে, এই যে দেখো সময় বাড়ার সাথে সাথে বেগ মানে আমাদের ত্বরণটাও কি হচ্ছে, সুষমভাবে বাড়ছে, ঠিক আছে না, সুষম হারে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা কি বলবো আমরা, সুষম ত্বরণ বলবো, বুঝা গেছে। সুষম ত্বরণ, যে এটা উত্তর হবে আমাদের এ, সুষম ত্বরণ, কারণ কি সময়ের সাথে এটা সুষমভাবে বৃদ্ধি পাচ্ছে। ওকে, এরপরটাতে চলে যাই। আচ্ছা, সমবেগে চলমান বস্তুর ত্বরণ কেমন হয়, সমবেগে চলমান বস্তুর ত্বরণ হয় 0, ঠিক আছে। ত্বরণের সূত্র আমরা জানি কি, ত্বরণের সূত্র হচ্ছে কি আমাদের শেষ বেগ মাইনাস আদি বেগ, ঠিক আছে, মাইনাস কি আদি বেগ বাই কি বাই হচ্ছে কি আমাদের সময়, বুঝা গেছে, সময়, বুঝা গেছে। এবার একটা বস্তু সমবেগে চলতেছে, তার মানে কি তার শেষ বেগ এবং আদি বেগ সবই সেম, শেষ বেগ এবং আদি বেগ সবই কি সেম, তার মানে v মাইনাস ভি ডিভাইডেড বাই টি, বুঝা গেছে। তাহলে এটা উত্তর কত হবে, 0, বুঝা গেছে। তার মানে সমবেগে চললে তার ত্বরণ কত হয়, 0 হয়, সমবেগে তার ত্বরণ 0 হয়। ওকে, আচ্ছা একটি গাড়ি 15 মিটার পার সেকেন্ড সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে এত হয়, ঠিক আছে, 70 মিটার পার সেকেন্ড হয়, গাড়িটির ত্বরণ কত। আচ্ছা ত্বরণ, আচ্ছা তাহলে ত্বরণের সংজ্ঞা আমরা কি জানি, যে শেষ বেগ, কি জানি আমরা, শেষ বেগ মাইনাস আদি বেগ, ঠিক আছে, কি বেগ, শেষ বেগ মাইনাস আদি বেগ বাই হচ্ছে কি আমাদের সময়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ত্বরণের সূত্র। তাহলে এখান থেকে শেষ বেগ কত বলো তো, শেষ বেগ হচ্ছে আমাদের 75 এবং আদি বেগ কত, আদি বেগ হচ্ছে আমাদের এখান থেকে এই 15, ঠিক আছে, এবং সময় হচ্ছে আমাদের 10। তাহলে এখান থেকে কত থাকবে বলো তো, এখান থেকে থাকবে 0 এবং 7 থেকে 60কে 10 দিয়ে ভাগ দিলে হবে 6, বুঝা গেছে। তাহলে এটা হবে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে, বাই এম এস ইনভার্স 2, ঠিক আছে। তাহলে উত্তরটা হবে আমাদের ডি, বুঝা গেছে আশা করি। এরপর এটাতে চলে যাই, কি বলছে, একজন মোটরসাইকেল আরোহী এত বেগে মানে 54 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করেন এবং 5 সেকেন্ডে কত হয়, 31 মিটার পার সেকেন্ড হয়। তাহলে তার ত্বরণ কত। তাহলে এই যে দেখো একটা আছে কিলোমিটার পার সেকেন্ড, একটা আছে মিটার পার সেকেন্ড, একটা কিলোমিটার পার আওয়ার আর একটা মিটার পার সেকেন্ড। তাহলে কি করবা বলতো, দুইটাকেই তুমি মিটার পার সেকেন্ডে নিয়ে যাবা, তার মানে কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার যেটা আছে এটাকে তুমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করে ফেলবা। কিভাবে করবা, এই যে 54কে তোমরা কি করবা, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিবে না, তাহলে 3.6 দিয়ে জাস্ট ভাগ করে দিবা, তাহলে কত লাগবে বলো তো। তাহলে যেটা থাকে সেটা হচ্ছে কি আমাদের 15 মিটার পার সেকেন্ড, বুঝা গেছে। তাহলে 15 মিটার পার সেকেন্ড, এই যে এটা হচ্ছে কি আমাদের মানে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিলে, ঠিক আছে। তাহলে এখান থেকে এই যে দেখো এটা পেয়ে যাবে কত, তাহলে আদিবেগ ইউ পেলাম, এই যে আদিবেগ ইউ পেলাম আমরা 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে না। এত বেগে যাত্রা শুরু করলো এবং তার শেষ বেগ ভি পেলাম আমরা কত, 35 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবং টাইম কত পেলাম, টাইম পেলাম আমরা 5 সেকেন্ড, ঠিক আছে না। তাহলে এটা যদি আমরা বসাই তাহলে ত্বরণ এ ইজ ইকুয়াল টু আমরা জানি কি শেষ বেগ মাইনাস আদি বেগ মানে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখান থেকে ভি কত, 35 মাইনাস 15 বাই টি হচ্ছে কি আমাদের 5।
তাহলে এখান থেকে এটা উত্তর হবে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার বা ms ইনভার্স 2। বুঝা গেছে? তাহলে এটা হবে আমাদের উত্তর। এরপরটাতে চলে যাই। এরপরটা কি বলছে, একটি গাড়ির বেগ 30, আচ্ছা দেখো 30 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে, ঠিক আছে, হ্রাস পেয়ে 5 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর কি হয়েছে, 5 সেকেন্ড পর 10 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে গাড়িটির ত্বরণ কত? আচ্ছা এবার খেয়াল করো, তোমরা বুঝতে পারতেছো যে গাড়ির বেগটা কি হয়েছে, হ্রাস পাইছে, ঠিক আছে না? প্রথমে ছিল 30 এবং হ্রাস পেয়ে সেটা কি হয়েছে, 10 হয়েছে। তার মানে মানে এখানে কি হয়েছে, এখানে মন্দন হয়েছে, ঠিক আছে, মন্দন হয়েছে। বাট জানতে চাইছে তোমার এখানে ত্বরণ কত। তাহলে কি করবা, তোমরা জাস্ট নর্মালি যেরকম ত্বরণ বের করো ওইভাবে বের করবা। শেষ বেগ মাইনাস আদি বেগ বাই, এখানে শেষ বেগ মানে কি, ইউটা কত আছে, আদি বেগ আছে আমাদের 30, ঠিক আছে, ভিটা কত আছে, ভিটা আছে আমাদের 10 এবং টিটা কত আছে, টিটা আছে আমাদের 5, ঠিক আছে না? তাই তোমরা যেহেতু ত্বরণ বের করার জন্য বলছে, কোনো ঝামেলা নাই, তোমরা তোমাদের নরমাল সূত্র দিয়ে করে ফেলবা, ঠিক আছে না? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। ভি কত আছে, বি আছে আমাদের 10, ইউ কত আছে, ইউ আছে আমাদের ইউ আছে আমাদের 30 এবং আমাদের টিটা আছে আমাদের 5, ঠিক আছে। তাহলে এখান থেকে করলে কত থাকবে বলো তো, 10 থেকে 30 বাদ দিলে আমাদের থাকবে -20, ঠিক আছে না? -20 এবং নিচে থাকবে আমাদের 5। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি তাহলে -4, ঠিক আছে, -4 মিটার ms ইনভার্স 2, -4 মিটার, সরি ms ইনভার্স 2। তাহলে কত হবে, -4 ms ইনভার্স 2। এই যে এটা বুঝা গেছে, যেহেতু ত্বরণ বলছে তাই এখানে কি হবে, -4 হবে। বুঝা গেছে? আচ্ছা সেম প্রশ্ন যদি মন্দন বলতো তাহলে কি করতে বলতো, তাহলে জাস্ট এই মাইনাসটাকে বাদ দিয়ে দিতা। তাহলে মন্দন যদি বলতো তাহলে উত্তরটা হতো এই যে দেখো 4 ms ইনভার্স 2। যেহেতু ত্বরণ বলছে এই কারণে আমাদের মাইনাসটা রাখতে হবে। আশা করি বুঝা গেছে। আচ্ছা সেম প্রশ্ন এবার 15 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে 3 সেকেন্ডে সেটা হ্রাস পেয়ে 5 মিটার পার সেকেন্ড হয়েছে। তাহলে এবার জানতে চাইছে ত্বরণ কত, সেম ভাবে করবা। বুঝা গেছে? তাহলে এখানে ইউ কত, ইউ হবে আমাদের 15, বুঝা গেছে, 15 মিটার পার সেকেন্ড, বুঝা গেছে। আর ভি হবে আমাদের 5 মিটার পার সেকেন্ড এবং টি হবে আমাদের 3 মিটার পার সেকেন্ড। তাহলে এ কত হবে, তখন এ হবে আমাদের ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। বুঝা গেছে? বিটা কত, বিটা হবে আমাদের 5 মাইনাস ইউটা হবে আমাদের 15 এবং টিটা কত হবে, টিটা হবে আমাদের 3। বুঝা গেছে? আচ্ছা তাহলে এখান থেকে কত থাকে বলো তো, -10/3। তাহলে এখান থেকে উত্তরটা চলে আসবে, তোমাদের ক্যালকুলেটর দিয়ে এটা করে নিবা। এটা উত্তর আসে -3.33। বুঝা গেছে? -3.33 ms ইনভার্স 2। তাহলে এখান থেকে এই যে দেখো -3.33 ms ইনভার্স 2। ওকে এরপর এটাতে চলে যাই। আচ্ছা একজন মোটরসাইকেলের বেগ, আচ্ছা 30 মিটার পার সেকেন্ড, 30 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 8 সেকেন্ডে, কি বলছে, 8 সেকেন্ডে 14 মিটার পার সেকেন্ড হয়। বুঝা গেছে? তাহলে তার মন্দন কত, এবার কিন্তু মন্দন জানতে চাইছে। বুঝা গেছে? তাহলে তুমি প্রথমে ত্বরণ বের করে নাও, যেভাবে ত্বরণ বের করো আগে ওইভাবেই ত্বরণ বের করে নাও। বুঝা গেছে? তাহলে ইউ কত আমাদের, এই যে ইউ হবে আমাদের 30, বুঝা গেছে। আর এখান থেকে ভি কত হবে, বিটা হবে আমাদের 14 এবং আমাদের টি কত হবে, টি হবে আমাদের 8। বুঝা গেছে? তাহলে এখান থেকে ত্বরণটা বের করি যদি আমি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভিটা কত আমাদের, ভিটা হবে আমাদের 14 মাইনাস ইউটা 30 ডিভাইডেড বাই টি হবে আমাদের 8। তাহলে এখান থেকে যেটা থাকবে, দেখো এখান থেকে কি থাকে, 14 থেকে 30 বাদ দিলে আমাদের থাকে -16, ঠিক আছে, এবং নিচে থাকে আমাদের 8, এখান থেকে থাকে -2 ms ইনভার্স 2। বুঝা গেছে? এবার এইটা যে মানটা বের হয়েছে না, এইটা বের হয়েছে আমাদের ত্বরণের মান। বুঝা গেছে? কিসের মান, আমাদের ত্বরণের মান। কিন্তু আমাদের জানতে চাইছে কি, মন্দনের মান। মন্দনের মান বের করব কিভাবে, তাহলে জাস্ট আমরা মাইনাসটাকে বাদ দিয়ে দেবো। কি করব, এই যে মাইনাসটা আছে না, এই মাইনাসটাকে শুধু আমরা বাদ দিয়ে দেবো, তাহলে আমরা মন্দনের মান পেয়ে যাবো। তাহলে মন্দন কত হবে, এই যে দেখো মন্দন মাইনাসের মানটা বাদ দিয়ে আমাদের 2 ms ইনভার্স 2। বুঝা গেছে? ত্বরণ যদি চাইতো তাহলে আমরা মাইনাস ব্যবহার করতাম, যেহেতু ত্বরণ চাই নাই এখানে আমরা শুধু মাইনাসটা ছাড়া বাকি মানটা নিয়ে নেব, 2 ms ইনভার্স 2। বুঝা গেছে? আগের অঙ্কগুলোতে যদি সেম বলতো, এখানে যদি মন্দন চাইতো তাহলে কি হতো বলতো, তাহলে মাইনাস ছাড়া, তাহলে এই যে দেখো মাইনাস ছাড়া এইটা উত্তর হতো, বি নম্বরটা উত্তর হতো 3.33। বুঝা গেছে? এইটা হতো আমাদের মন্দন। ঠিক আগের অঙ্কটাতে যদি চাইতো তাহলে কি করতাম, জাস্ট মাইনাসটা আমরা বাদ দিয়ে দিতাম। বুঝা গেছে? এই যে এখান থেকে উত্তরটা হতো আমাদের 4, এখানে -4 ছিল না, মন্দন বলে শুধু উত্তর 4 হতো। ওকে আচ্ছা, তো এবার আমরা শুরু করবো যে গতির সমীকরণ। এবার খেয়াল করো, গতির সমীকরণ কয়টা বলতো, গতির আমাদের 4টা সমীকরণ আছে। কয়টা সমীকরণ আছে আমাদের, 4টা সমীকরণ আছে গতির। তাহলে কি কি বলতো, একটা আছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। বুঝা গেছে? এইটা একটা সমীকরণ। আরেকটা আছে হচ্ছে গিয়ে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এইটা আছে আমাদের আরেকটা সমীকরণ। বুঝা গেছে? আর কি আছে, আর আছে হচ্ছে গিয়ে এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, হাফ অফ এ টি স্কোয়ার।
এটা আছে আমাদের একটা সমীকরণ। আর আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে কি আমাদের বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। বুঝা গেছে? এই যে এগুলো হচ্ছে আমাদের গতির সমীকরণ। এবং এখানে কোনটা দিয়ে কি বোঝায় এটা আমরা মোটামুটি সবাই জানি। এখানে ইউ দিয়ে কি বোঝায়, ইউ দিয়ে বোঝায় আমাদের আদি বেগ। কি বোঝায় আমাদের আদি বেগ। বোঝা গেছে? আর ভি দিয়ে বোঝায় আমাদের শেষ বেগ। কি বোঝায়? শেষ বেগ। আচ্ছা, এখানে এ দিয়ে বোঝায় কি, এ দিয়ে বোঝায় হচ্ছে আমাদের ত্বরণ। এ দিয়ে বোঝায় ত্বরণ। এস দিয়ে বোঝায় কি, এস দিয়ে বোঝায় হচ্ছে আমাদের সরণ। ঠিক আছে? আর টি দিয়ে কি বোঝায় আমাদের, টি দিয়ে বোঝায় হচ্ছে গিয়ে সময়। কি বোঝায় আমাদের সময়। তাহলে আশা করি আমরা সবাই জানি, ঠিক আছে, এগুলো আশা করি সবাই জানি যে এই যে সমীকরণ বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এডি, এই একটা সমীকরণ। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। আর একটা আছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। এবং একটা কি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ঠিক আছে? এই চারটা সূত্র তোমরা মুখস্থ করে নিবা। এবং এবার এই চারটা সূত্র রিলেটেড প্রশ্ন বোঝা গেছে, জাস্ট আমরা প্রশ্নটা পড়বো, এই চারটা সূত্র থেকে কোনটা আমাদের ইউজ করতে হবে এইটা বুঝে ধুমধাম আমরা সলভ করে ফেলবো। ঠিক আছে? তাহলে চলো শুরু করে দেওয়া যাক। যে গতির সমীকরণ কয়টা বলতো, গতির সমীকরণ কয়টা? এই মাত্র আমরা দেখে আসছি যে গতির সমীকরণ হচ্ছে আমাদের চারটা। বোঝা গেছে? ওকে, এবার বলো যে স্থির অবস্থা থেকে সমত্বরণে কোনো বস্তুর যে কোনো সময়ের বেগ বস্তু অতিক্রান্ত দূরত্বের কি হয়। আচ্ছা, তো আমরা একটা সমীকরণ পড়ে আসছি না, যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটা আমরা পড়ে আসছি না? এবার বলছে দেখো যে স্থির অবস্থান থেকে, এই যে দেখো স্থির অবস্থান মানে কি আমাদের আদিবেগ জিরো। ঠিক আছে না? তাহলে আদিবেগ এখান থেকে যদি জিরো হয়ে যায় তাহলে এই যে দেখো ইউ এর মানটা কি হবে আমাদের জিরো হয়ে যাবে। তাহলে এখান থেকে কি থাকে বলো তো, এখান থেকে থাকে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as। এটা থাকে না আমাদের? আচ্ছা, এবার খেয়াল করো কি বলছে যে সমত্বরণে, ত্বরণটা আমাদের কি সমান। ঠিক আছে না? তার মানে সমত্বরণ মানে আমাকে এখান থেকে বলছে যে ত্বরণটাকে আমাদের, এই যে এখানে ত্বরণটা আছে এটাকে কনস্ট্যান্ট ধরে নেওয়ার জন্য। বুঝা গেছে? এটাকে কনস্ট্যান্ট বা বা ধ্রুবক ধরে নেওয়ার জন্য। বুঝা গেছে? তাহলে দেখো ধ্রুবক বলতে বোঝায় যে জিনিসের মানগুলো চেঞ্জ হয় না। যেমন টু এটা সবসময় ধ্রুবক বা কনস্ট্যান্ট, এটা মান কখনো চেঞ্জ হবে না। এবং এখানে বলছে যে এবার আমাকে ধ্রুবক ধরে নেওয়ার জন্য বলছে বা কনস্ট্যান্ট ধরে নেওয়ার জন্য বলছে। তাহলে খেয়াল করো এখান থেকে টু এবং এ, এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক। এটা যদি ধ্রুবক হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি বলতো, সমান এবং ধ্রুবক। এই যে দেখো এখান থেকে খেয়াল করো সমান এবং ধ্রুবক, এই জিনিসগুলো তুলে আমরা কি দিতে পারি, একটা সমানুপাতিক চিহ্ন দিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে আমরা এভাবে বি স্কোয়ার সমানুপাতিক এস দিয়ে দিতে পারি। ঠিক আছে? এবার যদি আমরা উভয় পক্ষে রুট করে দিই তাহলে বি সমানুপাতিক রুট এস। বোঝা গেছে? সরি, রুট এস। এইভাবে এই সমীকরণটা আমরা পেয়ে যাই। আশা করি এটা বুঝতে পারছো যে কি করছে বলতো। প্রথমে আমরা যেটা করছি এখান থেকে, যে প্রথমে বি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এটা আমরা সবাই জানি। বোঝা গেছে? এবার বলছে সমত্বরণে। ঠিক আছে? এই যে ইউ এর মান স্থির অবস্থান থেকে ইউ এর মানটা কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে। এবার যেহেতু বলছে সমত্বরণে, তার মানে বলছে যে এখান থেকে আমাদের এটা আছে না, এটাকে কনস্ট্যান্ট ধরে নেওয়ার জন্য বা ধ্রুবক ধরে নেওয়ার জন্য। ধ্রুবক বলতে বোঝায় যে জিনিসগুলোর মান কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে? যেমন টু, এটার মান কখনো চেঞ্জ হবে না, এটা সারা জীবন টুই থেকে যাবে। তার মানে এটা একটা ধ্রুবক। এবার এখানে এটাই কি বলছে, ধ্রুবক ধরে নেওয়ার জন্য বলছে। তার মানে এখানে আমাদের টু এবং এটা হচ্ছে আমাদের ধ্রুবক হয়ে গেছে এখানে। এবার আমরা এই যে এই ধ্রুবক এবং এই সমান, এই দুইটা চিহ্ন মানে এই দুইটা জিনিসকে তুলে আমরা কি করছি, এখানে সমানুপাতিক দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তার মানে এখান থেকে কি পাইছি আমরা, ভি স্কোয়ার সমানুপাতিক এস। ঠিক আছে না? তাহলে সরি, বি স্কোয়ার সমানুপাতিক পাইছি আমরা এস। এবার উপর পক্ষকে আমরা রুট করে দিচ্ছি, এই যে এইভাবে রুট করে দিতে, তাহলে কি থাকে আমাদের ভি সমানুপাতিক রুট এস থাকে। বোঝা গেছে? তাহলে কি হবে, ব্যাগ বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি হবে বলতো, রুট এস মানে বর্গমূলের সমানুপাতিক। কি হবে বলতো, এই যে সমানুপাতিক আছে না, কিভাবে আছে, বর্গমূলের সাথে আছে। এই যে ব্যাগটা এস এর বর্গের সমানুপাতিক আছে, সরি বর্গমূলের সমানুপাতিক আছে। ঠিক আছে? তাহলে কি হবে, বর্গমূলের সমানুপাতিক, ডি হবে আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। চলো এর পরের প্রশ্নে চলে যাই। স্থির অবস্থান থেকে একটি ট্রেন 20 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার সময় 250 মিটার দূরত্বে অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে। তাহলে এখানে কি করব, জাস্ট সূত্রটা বসাবো, অঙ্কটা ঝটপট করে ফেলবো। কোন সূত্র হবে, এখান থেকে আমরা বুঝতে পারছি বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, সূত্র কোনটা হবে এটা কিভাবে বুঝবা, এইটা বুঝবা হচ্ছে গিয়ে ভাই মানে প্রদত্ত ডাটাগুলো দিয়ে। ঠিক আছে? প্রশ্নে যে ডাটাগুলো থাকবে দেখবা যে কোন ডাটাগুলো তোমার প্রশ্ন মানে সূত্রের সাথে মিলে। ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আমার এটা কি 20 মিটার, এই যে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে? এইটা হচ্ছে আমার ত্বরণ দেওয়া আছে। তাহলে এই যে এখান থেকে আমি ত্বরণের মানটা পেয়ে গেছি। খেয়াল করো, ত্বরণের মানটা আমি পেয়ে গেছি। ঠিক আছে না? আচ্ছা, তারপর কি দেওয়া আছে আমার, স্থির অবস্থা। স্থির অবস্থা বলতে আমাদের কি বোঝায় বলতো, স্থির অবস্থা বলতে আমার বোঝায় যে ইউ জিরো।
তার মানে এখান থেকে আমি ইউ এর মানটা কি হয়েছে, আমাদের ইউ এর মানটা কিন্তু এখান থেকে আমরা পেয়ে গেছি। তারপর কি বলছে যে দেখো 250 মিটার, ঠিক আছে 250 মিটার বলতে আমাদের এখানে এস দেওয়া আছে, তার মানে এখান থেকে আমি এই যে এস এর মানটা কি হয়েছে, আমি এস এর মানটা এখান থেকে পেয়ে গেছি, ঠিক আছে না, এস এর মানটা এখান থেকে পেয়ে গেছে। আচ্ছা, এবার শুধু আমাকে কি বলছে যে বেগ কত বেগে অতিক্রম করবে সেটা, মানে আমাদের এখান থেকে জাস্ট ভি এর মানটা বের করে দেওয়ার জন্য বলছে। এই যে দেখো ভি এর মানটা এখান থেকে বের করার জন্য বলছে, ঠিক আছে। তো এইভাবে যখন দেখবা যে তোমার এখানে মানে যে রাশিগুলো আছে বাকি সবগুলার মান জানো, জাস্ট একটার মান বের করতে হবে, এরকম ভাবে তুমি সূত্র মিলাইয়া কি করবা, অঙ্কগুলো করে ফেলবা, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমার সবগুলার মান দেওয়া আছে, একটার মান আমার বের করতে হবে, তাহলে আমি করে ফেলি এখান থেকে, ঠিক আছে না। তাহলে চলো উভয় পক্ষে যদি আমরা রুট করে ফেলি তাহলে কি হবে বলতো, এই যে দেখো ভি স্কোয়ারের উপরে রুট এবং এইটার উপরে কি হবে রুট হবে ইউ স্কোয়ার প্লাস 2as, তাহলে রুট হলে বি এর উপর থেকে আমাদের যে স্কোয়ারটা আছে চলে যাবে, রুট আর স্কোয়ারে বাদ হয়ে যাবে, তাহলে এখান থেকে আমাদের যেটা থাকে এটা হচ্ছে আমাদের ভি ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, ঠিক আছে না। এখান থেকে আমরা জাস্ট মানগুলো বসাই ফেলবো, ঠিক আছে। অতএব বি ইজ ইকুয়াল টু আমরা মানগুলো যদি বসাই তাহলে ইউ এর মান আমাদের 0, ঠিক আছে না, তাহলে ইউ এর মানটা আমাদের 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু আমাদের এর মানটা কত বলতো, এর মানটা আমাদের এই যে ত্বরণ দেওয়া আছে আমাদের 20 এবং এস এর মান, এস হচ্ছে কি আমাদের কত দূরত্ব 250 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এখান থেকে আমাদের যেটা বের করব সেটা হচ্ছে কি আমাদের রুট এই যে 0 তো 0ই, মানে 2 ইন্টু 20 ইন্টু 250, এইটার মান আমরা ক্যালকুলেটর দিয়ে চেপে এই যে এই জিনিসটা ক্যালকুলেটরে আমরা তুলে নিব, তারপর এক চাপ দিলে আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে এটা উত্তর আসে আমাদের এই যে কত আসে 100 মিটার পার সেকেন্ড বা এমএস ইনভার্স 1, ঠিক আছে। এই যে কোথায় গেল, এই যে উত্তর বোঝা গেছে 100 মিটার পার সেকেন্ড। আশা করি বোঝা গেছে এই অঙ্কটা। চলো পরের অঙ্কটাতে চলে যাই। কি বলছে, স্থির বস্তু, ঠিক আছে। স্থির বস্তু বলতে কি বোঝাচ্ছে যে আদিবেগ তার 0, ঠিক আছে। স্থির বস্তু মানে তার আদিবেগ 0, 2 মিটার পার সেকেন্ড বা এমএস ইনভার্স 2 ত্বরণ সৃষ্টি করার সময় এই যে 20 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, ঠিক আছে। কোন স্থির বস্তুতে এত ত্বরণ সৃষ্টি কত, আচ্ছা কত সময় পর, ঠিক আছে, মানে সময়টা জানতে চাই কত সময় পর মানে এত বেগ প্রাপ্ত হয়, ঠিক আছে, এটা জানতে চাইছে। তাহলে এখান থেকে আমাদের কোন সূত্র হবে, সূত্র হবে এখান থেকে দেখো v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্র আমরা খাটাবো। এই যে v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি, ঠিক আছে না। এখান থেকে আমরা টি এর মানটা বের করবো, তাহলে টি এর মানটা যদি বের করি আমরা এ এবং টি কে এই পাশে রেখে বাকি সবাইকে আমরা এক পাশে করে দিই, তাহলে এখান থেকে কি হবে ভি মাইনাস ইউ, ঠিক আছে না। বা এখান থেকে আমাদের এই যে টি ইকুয়াল টু আমরা কত পেয়ে যাবো, টি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ, এইটা পেয়ে যাবো। আচ্ছা, এখান থেকে যদি আমরা বসাই দিই মানটা তাহলে টি ইজ ইকুয়াল টু কি থাকবে ভি মাইনাস ইউ, ঠিক আছে না। তাহলে ভি কত হবে বলতো, এই যে 20 মিটার পার সেকেন্ড আছে না, এটা হবে আমাদের ভি, ঠিক আছে। এবং যেহেতু বলছে আমাদের স্থির বস্তু তার মানে তার আদিবেগ বা ইউ হবে আমাদের 0, ঠিক আছে না। এবং ত্বরণ দেওয়া আছে কত, ত্বরণ দেওয়া আছে 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে 20/2, তাহলে এটা হবে আমাদের 10 সেকেন্ড। কত হবে আমাদের উত্তর 10 সেকেন্ড। ওকে, খুবই সোজা অঙ্ক এগুলা। আচ্ছা, এখানে কি বলছে, একটা বস্তু যাত্রা শুরু করার 5 সেকেন্ড, ঠিক আছে, টাইম দেওয়া আছে, 5 সেকেন্ড পরে এত বেগ অর্জন করে, ঠিক আছে, এত বেগ অর্জন করে 10 সেকেন্ড, আচ্ছা বলছে যে 10 সেকেন্ড পর ওই বস্তু অতিক্রান্ত দূরত্ব কত হবে। তাহলে এখান থেকে খেয়াল করো যে যাত্রা শুরু করছে, তার মানে কি যাত্রা শুরুর আগে তার আদিবেগ কত ছিল, 0 ছিল, বোঝা গেছে। শেষ বেগ ভি দেওয়া আছে আমার 20 এবং টি দেওয়া আছে 5 সেকেন্ড। তাহলে এই যে পরবর্তীতে যে 10 সেকেন্ড দেওয়া আছে এটাকে বাদ দাও, বাদ দিয়ে প্রথমে কি করো, এই যে এইখান থেকে তুমি এ বা ত্বরণটা নিয়ে আসো, ঠিক আছে। ত্বরণ কত হবে বলো তো, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ঠিক আছে। তাহলে এখান থেকে হবে আমাদের 20 মাইনাস 0 ডিভাইডেড বাই 5, তাহলে এখান থেকে থাকে হচ্ছে গিয়ে আমাদের 20/5 মানে 4, ঠিক আছে, 4 এমএস ইনভার্স 2, ঠিক আছে। এটা হবে আমাদের ত্বরণ, ঠিক আছে। এখান থেকে ত্বরণ পেয়ে গেছি না। এবার এখান থেকে আমরা কি করব, যে 10 সেকেন্ডে সেটা কতটুকু যাবে এটা আমরা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে কি করব, এখান থেকে এটা থাক, এই পেজটা একটু কপি করে নিই। ওকে, তাহলে ত্বরণটা আমরা পেয়ে গেলাম না। এবার 10 সেকেন্ডে আমরা কি করব, 10 সেকেন্ডে আমরা কতটুকু দূরত্ব, তাহলে এস ইকুয়াল টু আমরা কি জানি, এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, এ টি স্কোয়ার। তাহলে ইউ কত হবে বলো তো, ইউ হবে আমাদের 0, তার মানে 0 ইন্টু 10, আর এখান থেকে থাকবে কি আমাদের হাফ এর মান হবে আমাদের 4, মানে ত্বরণটা আমরা 4 পাইছি 4, এবং টি স্কোয়ার মানে হচ্ছে কি আমাদের 10 স্কোয়ার। তাহলে এখান থেকে যেটা থাকে, এই যে এখান থেকে আমরা মুছে দিই, তাহলে এখান থেকে যেটা থাকে বলতো কি থাকবে, এটা 0 হয়ে যাবে, এই যে এই অংশটা 0 হয়ে যাবে, এখান থেকে থাকবে 2 এবং এখান থেকে কত 200, ঠিক আছে। তাহলে কত হবে 200 মিটার। এই যে এই অংশটা তোমরা জাস্ট ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে ফেলবা, যারা হাতে কলমে করতে পারো তারা ক্যালকুলেটর দিয়ে জাস্ট করে ফেলবা, ঠিক আছে। এই যে দেখো 2 দিয়ে এখানকে কাটলে 2 থাকে, আচ্ছা একটু করে দিই,
এটা কিভাবে খেয়াল করো, 2 দিয়ে 4 কে কাটলে কত থাকে বলো তো? এখানে 2 থাকে, ঠিক আছে না? এবং 100 স্কয়ার মানে কত? মানে সরি 10 স্কয়ার, 10 স্কয়ার মানে হচ্ছে আমাদের 100। তাহলে এখান থেকে উত্তর আমাদের 200 চলে আসবে। বুঝা গেছে? 200 মিটার। ঠিক আছে? তাহলে কি করবা? প্রথমে এই অঙ্কটাতে আমরা কি করছি বলো তো? প্রথমে এই অঙ্কটাতে এখান থেকে আমরা এই যে ইয়েটা বের করে নিয়ে আসছি, ত্বরণটা। প্রথম যে আমাদের শর্ত দেওয়া আছে, এই প্রথম শর্ত থেকে আমরা ত্বরণ এর মান আমরা বের করে নিয়ে আসছি। ত্বরণ বের করে নিয়ে আসার পর আমরা দ্বিতীয় শর্ত বা এই যে s = 10 সেকেন্ড, এটা দিয়ে কি করছি আমরা? s = ut + half of at স্কয়ার দিয়ে এখানে t এর মান আমরা 10 বসাইছি এবং a এর মান আমরা 4 বসাইছি। বসে আমরা এখান থেকে উত্তরটা 10 মিটার, সরি 200 মিটার নিয়ে আসছি। বোঝা গেছে আশা করি। আচ্ছা চলো এরপরেরটাতে কি বলছে? একটা গাড়ির বেগ, ঠিক আছে? একটা গাড়ির বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। গাড়িটি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টি করা হলে 3 সেকেন্ড পর গাড়িটির বেগ কত হবে? গাড়িটার বেগ হচ্ছে গিয়ে 10 মিটার পার, মানে আদি বেগ। আদি বেগ আমার দেওয়া আছে কত? 10। বুঝা গেছে? আচ্ছা এবার দেখো ত্বরণ। ত্বরণ মানে হচ্ছে কি আমাদের কি ঋণাত্মক মন্দন না? তাহলে এখান থেকে দেওয়া আছে আমাদের মন্দনের মান। ঠিক আছে? তাহলে ত্বরণ কত হবে? জাস্ট সামনে একটা মাইনাস চলে আসবে। বুঝা গেছে? মন্দনের যে মানটা দেওয়া আছে এটার সামনে একটা যদি মাইনাস লাগাই দিই তাহলে আমরা ত্বরণ হয়ে যাবে। এটা এর আগেও আমরা পড়ে আসছি যে আমাদের, যে আমি বলছিলাম না যে এই যে এখান থেকে খেয়াল করো। আচ্ছা সম্ভবত নাই স্লাইডগুলো। আচ্ছা যখন আমি পড়াইছিলাম তখন বলছিলাম যে ঋণাত্মক ত্বরণটাকে মন্দন বলে। ঠিক আছে? ত্বরণের সামনে মাইনাস লাগাই দিলে সেটা মন্দন হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে এই যে দেখো এখানে মন্দনের সামনে যদি মাইনাস লাগাই দিই তাহলে সেটা ত্বরণ হয়ে যাবে। তাহলে এই যে দেখো এখানে মন্দন আছে না, এটার সামনে যদি আমি মাইনাস লাগাই দিই তাহলে সেটা ত্বরণ হয়ে যাবে। বুঝা গেছে? তাহলে এই যে আমরা ত্বরণ পেয়ে গেলাম -2 এবং টি পেয়ে গেলাম কত? টি পেয়ে গেলাম আমাদের 3 সেকেন্ড। বুঝা গেছে? আচ্ছা এবার খেয়াল করো, এবার আমাদের কি করতে হবে? আমাদের গাড়িটা বেগ বের করতে হবে। তাহলে আমরা জানি কি v = u plus at, তাহলে v = u plus at, এটা দিয়ে আমরা বের করে ফেলি। তাহলে এখান থেকে u এর মান আমাদের 10 এবং এর মান কত? এর মান হবে আমাদের -2, ঠিক আছে না? আর t এর মান কত? t এর মান আমাদের 3। তাহলে এখান থেকে থাকবে 10 এবং প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে কত থাকবে? 6 থাকবে এবং 10 থেকে 6 বাদ দিলে 4, ঠিক আছে না? কত থাকবে এখানে? 4 ms ইনভার্স 1, ঠিক আছে? তাহলে এখানে যে দেখো 4 মিটার পার সেকেন্ড বা 4 ms ইনভার্স 1 হবে উত্তর। বোঝা গেছে? আচ্ছা এবার আমাদের পড়ন্ত বস্তুর গতি, ঠিক আছে না? পড়ন্ত বস্তু, মনে করো একটা বস্তু এই যে উপর থেকে নিচে পড়তেছে, বা মনে করো একটা বস্তু উপর থেকে, মানে পড়ন্ত বস্তু বলতে এই যে নিচে থেকে উপরে ফেলেই বোঝায়। এবং এই টাইপের মধ্যে আমরা মূলত কিছু ম্যাথ এরকম পাবো যে নিচ থেকে আমরা এইভাবে উপর দিকে ধাক্কা দিতেছি বা উপর দিকে আমরা ছুঁড়ে মারতেছি, এরকম ম্যাথও পাবো। ওকে, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে মূলত এই যে আমরা গতির যে সমীকরণগুলো শিখে আসছিলাম না, ওইগুলি কাজে লাগবে। তবে এখানে একটু জাস্ট চেঞ্জ হবে। এই যে খেয়াল করো, পড়ন্ত বস্তুর সূত্রগুলোর ক্ষেত্রে একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে বলো তো? আচ্ছা খেয়াল করো, আমরা কি শিখছিলাম বলতো? v = u plus at শিখছিলাম না? ঠিক আছে না? ওই সূত্রটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটু জাস্ট চেঞ্জ হয়ে কি হয়ে যাবে জানো? এটা হবে v = u plus gt। বুঝা গেছে? এবং এই জিটা কি? জিটা হচ্ছে আমাদের অভিকর্ষীয় ত্বরণ। কি ত্বরণ? অভিকর্ষীয় ত্বরণ। এই যে অভিকর্ষীয় ত্বরণ, এবং এই জিটার একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে যেটাকে 9.8 বলা, ঠিক আছে? তার যে জির মানটা কত হবে? 9.8 ms ইনভার্স 2। বুঝা গেছে? যেটাকে কি বলা হয় বলো তো? এই জিটাকে বলা হয় আমাদের অভিকর্ষজীয় ত্বরণ বা অভিকর্ষজীয়, ঠিক আছে? অভিকর্ষীয় বা অভিকর্ষজীয় ত্বরণ, যেটার মান হচ্ছে আমাদের কত বলো তো? 9.8 ms ইনভার্স 2। বুঝা গেছে? এইটা হচ্ছে আমাদের মুখস্থ মান। বুঝা গেছে আশা করি? আচ্ছা তাহলে এখান থেকে খেয়াল করো, তাহলে জিটা বোঝা গেছে। এই সূত্রটা চেঞ্জ হয়ে কি হয়? v = u plus at থেকে v = u plus gt হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা আরেকটা কি ছিল বলতো? এই যে একটা ছিল v স্কয়ার = u স্কয়ার প্লাস 2as, এটা ছিল না? আচ্ছা এটা চেঞ্জ হয় কি হয়ে যাবে বলতো? এটা চেঞ্জ হয়ে যাবে v স্কয়ার = u স্কয়ার প্লাস 2gh, ঠিক আছে না? h বলতে হাইট বোঝাবে এখানে। মনে করে একটা বস্তু এই যে এই জায়গায় আছে, ঠিক আছে না? এই যে একটা বস্তু এই জায়গায় আছে, ঠিক আছে? তো সেটা কি করছে? এই যে নিচে পড়ছে এইভাবে, ঠিক আছে? এই যে উপর থেকে এইভাবে নিচে পড়ে। পড়ন্ত বস্তু উপর থেকে নিচে পড়বে, স্বাভাবিক। পড়ন্ত বস্তু বলতে এইটাই বোঝায় যে উপর থেকে নিচে পড়তেছে। বোঝা গেছে? তাহলে এই যে এই বস্তু কতটুকু উচ্চতা থেকে পড়তেছে, এই যে পুরো উচ্চতা, এইটাকে বলা হয় h। বোঝা গেছে? এটাই কি বলা হয়? h বলা হয়, ঠিক আছে? s দিয়ে আমরা কি বোঝাতাম বলতো? এই যে এখানে যে s ছিল, এস দিয়ে আমরা বুঝাতাম যে সরণ বা দূরত্ব বা সরণ আমরা বুঝাতাম, এবং এস দিয়ে এখানে কি বোঝায়? এস দিয়ে বোঝায় উচ্চতা। বুঝা গেছে? এখানে এ দিয়ে বোঝায় তো ত্বরণ, এবং এখানে জি দিয়ে কি বোঝায়? অভিকর্ষজীয় ত্বরণ। বুঝা গেছে? জাস্ট এতটুকু এখানে চেঞ্জ হবে। আচ্ছা তাহলে এই পেজটা একটু কপি করি। আচ্ছা, এবং আরো দুইটা সূত্র ছিল, দুইটা সূত্র গেল, আরো দুইটা সূত্র। এই যে একটা ছিল কি,
এস এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এ টি স্কোয়ার। এটা চেঞ্জ হয়ে কি হবে বলো তো? এটা হবে এইচ এইচ ইজ ইকুয়াল টু ইউটি এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। বুঝা গেছে? এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। বুঝা গেছে? এইটা হবে। আর আরেকটা ছিল আমাদের এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এটা ছিল না, এটা চেঞ্জ হয়ে যাবে জাস্ট এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। বুঝা গেছে? তার মানে একটা জিনিস তো বুঝতে পারতেছো যে এখানে চেঞ্জগুলো কোথায় হচ্ছে। চেঞ্জ হচ্ছে জাস্ট যেখানে এ ছিল ওইখানে জাস্ট আমাদের জি হয়ে যাচ্ছে, এবং যেখানে এস ছিল ওইখানে জাস্ট কি হয়ে যাচ্ছে, এইচ হয়ে যাচ্ছে। বুঝা গেছে? তাহলে পরন্ত বস্তুর সূত্রগুলা এই যে দেখো, আমি আবার লিখে দিই সূত্রগুলা কি কি আছে বলো তো। আমাদের একটা আছে ভি ইজ ইকুয়াল টু, আচ্ছা নর্মাল সূত্র ছিল আমাদের কি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এইটা ছিল, ঠিক আছে না? তাহলে এইটা চেঞ্জ হয়ে কি হয়েছে, এই যে দেখো এটা পরন্ত বস্তু বেড়া চেঞ্জ হয়ে হয়েছে এখান থেকে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। বোঝা গেছে? এটা আমাদের হয়েছে চেঞ্জ হয়ে। আচ্ছা আরেকটা কি ছিল আমাদের, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এক্স। পরন্ত বস্তুর ক্ষেত্রে এটা চেঞ্জ হয়ে আমাদের হয়ে যায় কি, এটা চেঞ্জ হয়ে আমাদের হয়ে যায় ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, এটা হয়ে যায়। আচ্ছা আরেকটা ছিল আমাদের কি, এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, এইটা ছিল আমাদের। বুঝা গেছে? এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে বেলায় এটা চেঞ্জ হয়ে কি হয়ে যায়, এটা চেঞ্জ হয়ে যায় এইচ ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার। বুঝা গেছে? আর একটা ছিল আমাদের এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, ঠিক আছে? তো এইটা চেঞ্জ হয়ে কি হয়, এটা চেঞ্জ হয়ে আমাদের হয় এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। বোঝা গেছে? এবং এইখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কোনটা দিয়ে কি বোঝায় বলতো, এই যে মানে কোনটা দিয়ে কি বোঝায় এটা তো আমরা জানি। এইচ কি বোঝায়, যেমন একটা মানে একটা বস্তু, ঠিক আছে? এই যে মনে করো এই যে একটা বস্তু আছে, ঠিক আছে? এই বস্তুটা কি হচ্ছে বলতো, এই বস্তুটা উপর থেকে নিচের দিকে এইভাবে পড়তেছে, এই যে উপর থেকে এইভাবে নিচে দিয়ে কি হচ্ছে, এইটা পড়তেছে, ঠিক আছে না? তাহলে এই যে উচ্চতাটা, এই যে এটাকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে না? এবং এই যে অভিকর্ষজীয় ত্বরণ, ঠিক আছে না? অভিকর্ষজীয় ত্বরণ, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, যেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি, এবং এই জিটা হচ্ছে আমাদের 9.8 এম এস ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের পরন্ত বস্তুর খেলায়। আচ্ছা এবার যদি ঘটনাটা এইরকম হয়, মনে করো ঘটনাটা যদি এইরকম হয়, একটা বস্তু পড়তেছে না, আমরা কি করতেছি, এটাকে জাস্ট উপর থেকে নিচের দিকে ফেলে দিছি, ঠিক আছে? তাহলে কি হবে বলতো, তাহলে এবার জাস্ট পরন্ত বস্তুর যে সূত্রগুলো আছে এগুলা জাস্ট মানে প্লাসের জায়গায় জাস্ট মাইনাস হয়ে যাবে। মানে বুঝতে পারতেছো কি বলতে চাচ্ছি? মনে করো একটা বস্তু এই যে এই জায়গায় আছে, ঠিক আছে না? সেটাই কি করতেছি আমরা এবার, এটা সে নিজে নিজে পড়তেছে না, এটা কি করতেছি আমরা উপর দিকে ঢিল মারতেছি, ঠিক আছে না? যেমন ক্রিকেট বলকে উপর দিকে ছুঁড়ে মারে না, এভাবে কি করতেছি আমরা এই বস্তুটাকে উপর দিকে ছুঁড়ে মারতেছি, ঠিক আছে? তাহলে এই যে তার উচ্চতাটা, এইটা হবে আমাদের এইচ, ঠিক আছে? এবার এই উচ্চতাটা হবে আমাদের এইচ। তাহলে এর বেলায় সূত্রগুলো কি হবে বলতো, এর বেলায় সূত্রগুলোতে একটু চেঞ্জ হবে। চেঞ্জ হয় কি হবে বলতো, এই যে এর বেলার সূত্রগুলো চেঞ্জ হয়ে এখানে এই সূত্রটা ছিল না, এটা চেঞ্জ হয়ে যাবে আমাদের কি বলতো, এটা হবে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ঠিক আছে? পরন্ত বস্তুর সূত্র বেলায় যেখানে প্লাস ছিল ওইখানে মাইনাস হয়ে যাবে, এটা এইভাবে ছিল না, এটা হবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, ঠিক আছে না? আচ্ছা তারপর এই যে এই বস্তুটা এখানে ছিল, এটা কি হবে বলতো, এইচ ইজ ইকুয়াল টু ইউ টি মাইনাস হাফ অফ জি টি স্কোয়ার, জি টি স্কোয়ার, ঠিক আছে না? আর এইটা কি হবে, এইচ ইজ ইকুয়াল টু ইউ মাইনাস ভি বাই টু ইন্টু টি, এইটা হয়ে যাবে। আচ্ছা তাহলে খেয়াল করো, এটা কাদের জন্য, এটা হচ্ছে পরন্ত বস্তুর জন্য, কাদের জন্য, এটা হচ্ছে পরন্ত বস্তু এদের জন্য, ঠিক আছে? পরন্ত বস্তুর জন্য, বুঝা গেছে? এমন একটা বস্তু এই যে এই জায়গায় ছিল, সে কি করতেছে, এইভাবে নিচে পড়তেছে, তার এই যে একটা বস্তু এই জায়গায় ছিল, সে নিচে পড়তেছে এবং তার উচ্চতাটা হচ্ছে এইচ, ঠিক আছে? তাহলে তখন কি করবে, তখন এই যে এই সূত্রগুলা খাটবে, বুঝা গেছে? পরন্ত বস্তুর বেলায় এই সূত্রগুলা খাটবে, এই যে জাস্ট পরন্ত বস্তুর বেলায় এইগুলা,
বোঝা গেছে প্রত্যেকটা সূত্র। বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি, তারপর বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ, তারপর এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার এবং এইচ ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি। বোঝা গেছে? সূত্রগুলো একবার দেখে নাও, এগুলো হচ্ছে গিয়ে পড়ন্ত বস্তুর জন্য। আচ্ছা, তারপর যেগুলো দেখাইছি এই যে এগুলো হচ্ছে আমাদের কি নিক্ষিপ্ত বস্তু, মানে উপরে নিক্ষিপ্ত নিক্ষিপ্ত বস্তু, এগুলো হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বস্তুর জন্য। বোঝা গেছে? এই দেখো একটা বস্তু এখানে ছিল, এটাকে আমরা উপর দিকে ঢিল মারতেছি। বোঝা গেছে? তখন আমাদের এই যে এই সাইডের সূত্রগুলো, এই যে এগুলা জাস্ট কি হবে, জাস্ট মাইনাস হয়ে যাবে। পরন্ত বস্তুর সূত্রগুলো কি হয়ে যাবে, মাঝখানে মাইনাস হয়ে যাবে। বোঝা গেছে আশা করি এই সূত্রগুলা। আচ্ছা, তাহলে চলো এবার আমরা ম্যাথে চলে যাই। আচ্ছা, এই যে দেখো পরন্ত বস্তু, এটা হচ্ছে আমাদের পরন্ত বস্তুর কনসেপ্ট, পরন্ত বস্তু। ওকে, আচ্ছা এবার চলো আমরা ম্যাথে চলে যাই। আচ্ছা, এখান থেকে আমরা দেখছি এই যে দেখো পরন্ত বস্তুর সূত্র কে আবিষ্কার করেন বলতো, বলতো গ্যালিলিও। ঠিক আছে, পরন্ত বস্তুর সূত্রগুলো আবিষ্কার হচ্ছে কি গ্যালিলিওর পরন্ত বস্তুর সূত্র। ওকে, আচ্ছা আচ্ছা, আরেকটু জিনিস আছে, ওই জিনিসগুলো একসাথে পড়াই দিয়ে আসি। পরন্ত বস্তুর বেলায় একটু কনসেপ্ট আছে। আচ্ছা, পরন্ত বস্তু মূলত তিনটা সূত্র আছে গ্যালিলিওর, ঠিক আছে না? আচ্ছা, সূত্র নম্বর 1, সূত্র 1 উনি কি বলছে যে মানে দুইটা বস্তুকে যদি তুমি সেম উচ্চতা থেকে ছেড়ে দাও, ঠিক আছে, সেম উচ্চতা থেকে যদি ছেড়ে দাও, তাহলে সেটা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, সেটা একটা বস্তু, মনে করো একটা বস্তু 100 গ্রাম, ঠিক আছে না? একটা বস্তু আছে 100 গ্রাম, আর একটা বস্তু আছে মনে করো 100 কেজি। ঠিক আছে, তো এই দুইটাকে যদি তুমি সেম উচ্চতা থেকে ছেড়ে দাও, তাহলে সেটা যদি বিনা বাধায় পড়ে, ঠিক আছে, সেখানে যদি কোনো প্রকারের বাধা কাজ না করে, তাহলে তারা কি করবে, একই সময়ে নিচে পড়বে। এটা হচ্ছে কি আমাদের পরন্ত বস্তুর প্রথম সূত্র। ঠিক আছে, আচ্ছা সূত্র নম্বর 2 হচ্ছে কি আমাদের স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ে সমানুপাতিক। ঠিক আছে, তার মানে স্থির অবস্থান থেকে কোনো বিনা বাধায়, ঠিক আছে, কোনো প্রকার বাধা ছাড়া যদি একটা বস্তু এই যে এইভাবে যদি নিচে পড়ে, তাহলে তার প্রাপ্ত বেগ, এই যে তার প্রাপ্ত বেগ কি হবে, তার সময়ের সমানুপাতিক। ঠিক আছে, এই যে তার সময়ের সমানুপাতিক হবে। এইটা হচ্ছে আমাদের পরন্ত বস্তুর দ্বিতীয় সূত্র। ঠিক আছে, এগুলো তোমরা বই থেকে সুন্দরভাবে পড়ে নেবে। ঠিক আছে, আমি জাস্ট মেইন সূত্রগুলো তোমাদের বলে দিচ্ছি। আর আরেকটা আছে গিয়ে তৃতীয় সূত্র। ঠিক আছে, এই যে সূত্র নাম্বার 3। ঠিক আছে, সূত্র নাম্বার 3 কি আমাদের বলতো, স্থির অবস্থান থেকে বিনা বাধা পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, যে দূরত্ব অতিক্রম করে, এই যে দেখো যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের, এই যে ওই সময়ের বর্গের সমানুপাতিক। বোঝা গেছে আশা করি? তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের তৃতীয় সূত্র। ঠিক আছে, তাহলে পরন্ত বস্তু প্রথম সূত্রটা হচ্ছে কি থিওরিটিক্যাল। এটা কি বলছে, যে বলছে যে পরন্ত বস্তু মানে স্থির অবস্থান থেকে একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, থিওরিটিক্যাল। আর দ্বিতীয়টা হচ্ছে কি আমাদের এইটা, ঠিক আছে, বি সমানুপাতিক টি, এবং তৃতীয়টা হচ্ছে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এই দুইটি মূলত মনে রাখবা, এখান থেকে প্রশ্ন হবে। আচ্ছা, তাহলে চলো এবার আমরা মেথে চলে যাই। ওকে, এই জায়গায় কি বলছে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের কিসের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। ঠিক আছে, এই যে দেখো বর্গের সমানুপাতিক, এটা হচ্ছে আমাদের তৃতীয় সূত্র, পরন্ত বস্তুর তৃতীয় সূত্র এটা। ওকে, আচ্ছা তারপর, আচ্ছা বর্গের সমানুপাতিক এটা শেষ। তারপর কি বলছে যে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে, মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির অবিকর্ষজীয় ত্বরণ বলে। ঠিক আছে, কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা কি জানি, সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলে। ঠিক আছে, কিন্তু যখন সেটা মুক্তভাবে পড়তে থাকবে তখন তার বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি, ত্বরণ, অবিকর্ষজীয় ত্বরণ বলি। ওকে, এরপর এটাতে চলো কি বলছে, মুক্তভাবে পরন্ত বস্তু 6 সেকেন্ডে, কি বলছে যে 6 সেকেন্ডে 72 মিটার, 72 মিটার দূরত্ব অতিক্রম করলে সে 3 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, তৃতীয় সূত্রটা মনে আছে? তৃতীয় সূত্র কি ছিল, পরন্ত বস্তুর এইচ সমানুপাতিক টি স্কয়ার। বোঝা গেছে, এইচ সমানুপাতিক টি স্কয়ার। বোঝা গেছে, এইখান থেকে আমরা মূলত এটা করে ফেলতে পারি। আচ্ছা দেখো, এইচ সমানুপাতিক টি স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এই যে এই সূত্রটা থেকে আমরা করব, কিভাবে করব বলতো, এখান থেকে আমরা লিখে নিই প্রথমে আমাদের প্রথম 6 সেকেন্ড। ঠিক আছে, তো এখান থেকে আমরা টি1 ইকুয়াল টু আমরা 6 সেকেন্ড ধরে নিলাম। বুঝা গেছে? আচ্ছা, তারপর 72 মিটার মানে এইচ ওয়ান আমাদের কত দেওয়া আছে, আমাদের 72 মিটার দেওয়া আছে। বুঝা গেছে? এবার 3 সেকেন্ড মানে আমাদের টি2 দেওয়া আছে, টি2 দেওয়া আছে আমাদের কত সেকেন্ড, 3 সেকেন্ড। বুঝা গেছে? এবং এখান থেকে এইচ টু আমাদের কত সেটা আমাদের বের করার জন্য বলছে। আচ্ছা, এবার খেয়াল করো, পরন্ত বস্তুর সূত্র থেকে আমরা জানি কি এইচ সমানুপাতিক টি স্কয়ার, এটা তো আমরা জানি। এখান থেকে আমরা কি করব, যে দেখো
এইচ বাই এইচ, ঠিক আছে, এবং টি স্কোয়ার বাই টি স্কোয়ার, এটা আমরা সম্পর্কটা দাঁড়া করে নিতে পারি। H1/H2 T1 স্কোয়ার বাই T2 স্কোয়ার, বুঝে গেছে? এইটা আমরা সম্পর্কটা পন্তবস্তু সূত্র থেকে আমরা দাঁড়া করে নিতে পারি। তাহলে এখান থেকে জাস্ট আমরা মানগুলো বসিয়ে আমরা H2 এর মানটা নিয়ে আসবো, ঠিক আছে? তো যেহেতু H2 এর মানটা আমাদের মানে বের করতে হবে, তাহলে সেটাকে আমরা উপরে রাখবো, তার মানে ভগ্নাংশটা আমরা জাস্ট উল্টাই দিব। H2/H1 ইকুয়াল টু কি থাকবে এখানে, T2 স্কোয়ার বাই এখান থেকে T1 স্কোয়ার। জাস্ট কি করছি আমরা ভগ্নাংশটাকে আমরা জাস্ট উল্টাই দিছি, বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে যদি আমরা মানটা বসাই এবার, এই যে খেয়াল করো। আচ্ছা, তাহলে এই যে দেখো এখান থেকে আমরা করি এবার, তাহলে কি হবে আমাদের H2 এর মানটা বের করবো না, তাহলে এই H1টা ওই পাশে গেলে কি হবে, এই যে খেয়াল করো এখান থেকে এই H1টা কি আছে এখানে, এই H1টা এখানে গুণ আছে, ওই ভাগ আছে, ওই পাশে গেলে সেটা গুণ হয়ে চলে যাবে, ঠিক আছে না? তাহলে এই যে দেখো এখান থেকে এটা কিভাবে যাবে, এই যে H2 is equal to T1 সরি এখান থেকে T2 স্কোয়ার বাই T1 স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের H1, এইটা থেকে যাবে, ঠিক আছে না? আচ্ছা, তারপর এটা আমরা মুছে দিই, তারপর এখান থেকে জাস্ট আমরা মানটা এখান থেকে বসাই দেবো। তাহলে T2 এর মান কত দেওয়া আছে, 3, মানে 3 স্কোয়ার। T1 এর মান কত দেওয়া আছে, 6 স্কোয়ার, ঠিক আছে? এবং এখান থেকে H1 এর মান কত ছিল, H1 এর মান ছিল আমাদের 72। এটা আমরা সম্পূর্ণটা কি করবো, ক্যালকুলেটারে তুলে ক্যালকুলেটার দিয়ে আমরা বের করে নেব। তাহলে দেখবে এখান থেকে উত্তরটা চলে আসে তোমাদের 18 মিটার, ঠিক আছে? এই যে দেখো 18 মিটার উত্তর। বোঝা গেছে আশা করি? না বোঝা গেলে পরে আর ম্যাথ আছে ওইগুলো খেয়াল করো, আশা করি বুঝতে পারবা। আচ্ছা, এর পরেরটা খেয়াল করো কি বলছে, যে বিনা বাধায় পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 50 মিটার, ঠিক আছে না? 50 মিটার পথ অতিক্রম করলে 72 মিটার পথ অতিক্রম করতে তার কত সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে? তাহলে দেখো সেম এইচ সমানুপাতিক টি স্কোয়ার, এটা দিয়ে আমাদের করতে হবে এইচ সমানুপাতিক টি স্কোয়ার, এই যে এই ফর্মুলাটা দিয়ে কি করতে হবে আমাদের, এই ম্যাথটাও করতে হবে, ঠিক আছে না? তাহলে আমরা আগে কি কি পাইছি সেটা লিখে নিই। টি ওয়ান কত পাইছি আমাদের, 5 সেকেন্ড, ঠিক আছে না? এইচ ওয়ান কত পাইছি আমরা, 50 মিটার, ঠিক আছে না? আচ্ছা, এখান থেকে টি2 কত পাইছি আমরা, টি2 তো দেওয়া নাই, আমাদের এইচ2 দেওয়া আছে, এইচ2 দেওয়া আছে আমাদের কত, 72 মিটার। এবং এখান থেকে আমাদের টি2 মানটা আমাদের বের করার জন্য বলছে, ঠিক আছে না? তাহলে এই সূত্র থেকে আমরা যদি সম্পর্ক দাঁড়া করাই, তাহলে এইভাবে লিখতে পারি আমরা, দেখো T2 স্কোয়ার বাই T1 স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, H2/H1, বুঝা গেছে? সবসময় মনে রাখবা যেহেতু সমানুপাতিক, তাহলে এখানে যখন 2 দিবা, T2 দিলে এখানেও 2, এখানে 1 দিলে এখানে 1, মানে এক কথা উপরে 2 দিলে 2ই দিতে হবে, মানে T এর এখানে যদি উপরে 2 দাও তাহলে H এর এখানেও উপরে 2 দিতে হবে, T এর নিচে যদি 1 দাও তাহলে H এর নিচেও কি দিতে হবে, 1 দিতে হবে। এইটা জাস্ট একটু খেয়াল করবা, বুঝা গেছে? আচ্ছা, এবার খেয়াল করো এখান থেকে, এবার আমরা কি করবো, এখান থেকে কার মানটা বের করবো আমরা, T2 এর মানটা বের করবো। তাহলে T1টাকে ওই পাশে আমরা পাঠাই দিই, তাহলে এখান থেকে কি পাবো বলতো, T1টাকে যদি আমরা পাঠাই তাহলে পাবো T2 স্কোয়ার ইজ ইকুয়াল টু H2/H1 ইন্টু T1 স্কোয়ার, এটা পেয়ে যাবো না? আচ্ছা, এবার কি করবো এখান থেকে বলতো, এবার এখান থেকে আমাদের যেহেতু স্কোয়ার আছে, তাহলে আমাদের উপর পাশে আমাদের রুট করে দিতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা রুট করি, তাহলে এই যে দেখো এই পাশে একটা রুট এবং এই পাশে একটা রুট করে দিলাম, ঠিক আছে না? তাহলে এবার যদি রুট করি, তাহলে এখান থেকে থাকবে জাস্ট T2 এবং এখান থেকে থাকবে কি, রুট H2/H1, বুঝা গেছে? এবং এখানে যে রুট আছে না, ওই যে এখানে যদি রুট টির উপর যদি রুট করি, তাহলে রুট স্কোয়ারে কাটা চলে যাবে, তাহলে এখান থেকে জাস্ট T1টা থেকে যাবে, বুঝা গেছে আশা করি? দেখো কি করছে এখানে, এই যে দেখো এই পাশে একটা রুট দিছি এবং এই পাশে একটা রুট দিছি, এই পুরাটার উপর একটা রুট দিছি, বুঝা গেছে? তাহলে এখান থেকে কি হয়েছে, এই যে স্কোয়ার এবং রুট কাটা চলে গেছে, কি হয়েছে, স্কোয়ার এবং রুট কাটা চলে গেছে, এখানে স্কোয়ার এবং রুট কাটা চলে গেছে, তাহলে এখান থেকে জাস্ট T2 রয়ে গেছে এবং এখানেও জাস্ট কি রয়ে গেছে, T1 রয়ে গেছে। বাট এখানে যে রুটটা, এইটা আমাদের থেকে গেছে, যার কারণে এই যে H2/H1 এর উপর আমার কি রয়ে গেছে, রুটটা রয়ে গেছে, বোঝা গেছে আশা করি? তাহলে এবার খেয়াল করো এখান থেকে যদি আমরা এটা মুছে দিই, এবার আমরা জাস্ট মানটা বসাই দেবো। H2 এর মান কত আমাদের, H2 আসছে আমাদের 72 এবং H1 কত, H1 আমাদের 50 আর T1 কত, T1 আমাদের 5, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেটর দিয়ে করে নেব। আচ্ছা, তাহলে এটা উত্তর বের হয় আমাদের 6, ঠিক আছে? 6 সেকেন্ড। তবে একটু খেয়াল করবা এখান থেকে, দেখো এইটাকে রুট করবা, ঠিক আছে? বাট এই 5টাকে আবার রুট করে দিও না, বুঝা গেছে? এই যে দেখো জাস্ট 72/7, এটার উপর রুট আছে, 5 এর উপর রুট নেই, কারণ কি এখানে রুটটা ছিল এবং এখানে স্কোয়ার ছিল, রুটটা স্কোয়ারে কিন্তু কাটা চলে গেছে, বুঝা গেছে? ক্যালকুলেশনটা একটু ঠিকঠাক করে করবা, তাহলে উত্তরটা চলে আসবে 6 সেকেন্ড, বুঝা গেছে? ওকে, তাহলে চলো এর পরেরটাতে চলে যাই আমরা। মুক্তভাবে পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে, কি বলছে, 5 সেকেন্ডে 25 মিটার, 25 মিটার দূরত্ব অতিক্রম করলে 6 সেকেন্ডে, আচ্ছা ষষ্ঠ সেকেন্ডে বলছে, ষষ্ঠ সেকেন্ডে, 6 সেকেন্ডে না কিন্তু, এবার হচ্ছে ষষ্ঠ,
জাস্ট একটা সেকেন্ডে, মানে ষষ্ঠতম সেকেন্ডে মনে করো একটা বস্তু এই যে চলতেছে এখানে, ঠিক আছে, সে প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড, চতুর্থ সেকেন্ড, পঞ্চম সেকেন্ড এবং ষষ্ঠ সেকেন্ড এই কেসটা। আচ্ছা, সে এই ষষ্ঠ সেকেন্ডে একটা মোট একটা অতিক্রান্ত দূরত্ব সে আপনার আছে, কিন্তু সেটা আমাকে এই যে পুরো দূরত্বটা আমার জানতে চায় না, সে 6 সেকেন্ডে মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা আমার জানতে চায় না, জানতে চাইছে যে এই যে 5 সেকেন্ডের পর এই 6 সেকেন্ড হইতে হইতে এই যে এতটুকু দূরত্ব, বুঝা গেছে, ষষ্ঠ সেকেন্ড বলছে, তার মানে কি এই যে 5 সেকেন্ড এবং 6 সেকেন্ডের মাঝে যে দূরত্বটা এইটা আমার জানতে চাইছে, মানে মোট কত দূরত্ব, এই যে প্রথম সেকেন্ড থেকে 6 সেকেন্ডের মোট দূরত্বটা আমার জানতে চাই নাই, ঠিক আছে। ষষ্ঠ সেকেন্ড বলতে আমার শুধুমাত্র এই 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড এদের মধ্যবর্তী দূরত্বটা আমার জানতে চাইছে। তাহলে কি করবো বলতো, প্রথমে আমরা মানে ষষ্ঠ সেকেন্ডে, মানে প্রথম পুরা 6 সেকেন্ডে, এই যে পুরা 6 সেকেন্ডে কতটুকু গেছে এইটা আমরা বের করব। তারপর 5 সেকেন্ডে আমরা 25 মিটার গেছে, এটা তো আমরা জানি। 6 সেকেন্ডে যতটুকু যাবে সেটা থেকে এইটা থেকে একটা বাদ দিয়ে দিলে আমাদের উত্তরটা চলে আসবে। বুঝতে না পারলে সমস্যা নাই, ম্যাথ যখন করাবো তখন বুঝতে পারবা। প্রথমে কি করবা বলতো, 6 সেকেন্ডে কতটুকু যায় সেটা বের করে নিবা। কিভাবে বের করবা, এই যে দেখো আমরা যে সূত্রটা এতক্ষণ করে আসছি, এইচ সমানুপাতিক টি স্কোয়ার, ঠিক আছে, এইটা দিয়ে আমরা বের করব, ঠিক আছে। তাহলে কি করবো এখান থেকে বলতো, এই যে ষষ্ঠ সেকেন্ডে বসতে কত, তাহলে এখান থেকে এখানে h2/h1 ইকুয়াল টু কি হবে, T2, এই যে এখানে যেহেতু 2 দিছি তাহলে এখানে 2 দিতে হবে, T2 স্কোয়ার বাই T1 স্কোয়ার, বুঝা গেছে। আচ্ছা, এখান থেকে কি মান পাইছি বলতো, আমি এখান থেকে 5 সেকেন্ড, মানে T1 পাইছি আমার 5 সেকেন্ড, বুঝা গেছে। আচ্ছা, H1 কত পাইছি, আমার H1 পাইছি 25, ঠিক আছে। আচ্ছা, T2 আমার 6 সেকেন্ড, 6 সেকেন্ডে বার করবো, H এর মান আমার কত, মানে H2 এর মান আমরা কত সেটা জানি না, এটা আমরা বের করবো। তাহলে চলো আমরা বের করে ফেলি। H2 এর মান যেহেতু বের করবো, তাহলে H1 কে কি করবো, আমরা ওই পাশে নিয়ে নেব গুণ করে। তাহলে H2 ইকুয়াল টু কি থাকবে, T2 স্কোয়ার বাই T1 স্কোয়ার ইন্টু থাকবে আমাদের H1, বুঝা গেছে। আচ্ছা, তাহলে এবার খেয়াল করো এখান থেকে কি করবো আমরা। আচ্ছা, এবার এখান থেকে আমরা H2 এর মানটা আমরা পেয়ে যাব। এই যে H2 ইকুয়াল টু কি, T2 স্কোয়ার, T2 এর মান কত আমাদের 6 স্কোয়ার, ঠিক আছে না। T1 এ কত ছিল, T1 ছিল আমাদের 5 স্কোয়ার, বুঝে গেছে। এবং H কত ছিল আমাদের, H ছিল আমাদের 25, বুঝে গেছে। তাহলে এই অংশটা আমরা ক্যালকুলেশন করে ফেলি। এই যে দেখো এই অংশটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে, তাহলে এটা উত্তর দেখো কত আসে, এটা উত্তর আসে আমাদের 36 মিটার, বুঝে গেছে। আচ্ছা, এবার খেয়াল করো এখান থেকে, এইটা উত্তর 36, এটা কিন্তু আমার জানতে চায় নাই, ঠিক আছে। এই যে এখান থেকে উত্তর যে 36 আসছে, এটা আমার জানতে চায় নাই, ঠিক আছে। কি জানতে চাইছে দেখো, ষষ্ঠ সেকেন্ডে, এই যে ষষ্ঠ সেকেন্ডে কতটুকু যাবে একটা বস্তু, প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড, চতুর্থ সেকেন্ড, পঞ্চম সেকেন্ড এবং ষষ্ঠ সেকেন্ডে সে অতিক্রম করছে। তাহলে এই যে তার পুরা মানে এই যে 1 সেকেন্ড থেকে 6 সেকেন্ডে কতটুকু অতিক্রম করছে সেটা জানতে চায় না, জানতে চাইছে যে 5 সেকেন্ডের পর থেকে এবং 6 সেকেন্ড, 5 সেকেন্ডের পর থেকে 6 সেকেন্ড, এই যে এর মাঝে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা জানতে চাইছে, বুঝা গেছে। তাহলে আমরা সেটা কিভাবে বের করব, আমরা দেখো আমরা পুরো 6 সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে আমরা সেটা বের করে ফেলছি, ঠিক আছে। এবং 5 সেকেন্ডে কতটুকু দূরত্ব যায় সেটা আমাদের দেওয়া আছে, এই যে দেখো 5 সেকেন্ডে কতটুকু যায় সেটা দেওয়া আছে। একটা থেকে আমরা একটা বাদ দিয়ে দিলে এই যে আমরা জাস্ট এই অংশের, এই যে পুরোপুরি এই অংশের দূরত্বটা আমরা পেয়ে যাব, বুঝা গেছে। তাহলে দেখো আমরা 6 সেকেন্ডে কতটুকু পাইছি, 6 সেকেন্ডে যায় হচ্ছে গিয়ে সে কত পাইছি এখান থেকে, এই যে দেখো এখান থেকে 36 পাইছি। তাহলে এখান থেকে যায় কত, 36 মিটার, বুঝা গেছে। এবং 5 সেকেন্ডে যায় হচ্ছে গিয়ে সে কত মিটার, 25 মিটার, ঠিক আছে। তাহলে একটা থেকে একটা বাদ দিয়ে দিলে আমরা কি পাবো, 11 মিটার, ঠিক আছে। তার উত্তরটা হবে আমাদের 11, বুঝা গেছে আশা করি। ওকে, তাহলে চলো, এটা কি বলছে, 100 মিটার উঁচু থেকে একটা বস্তুকে নিচে ফেলে দিলে সেটা কত বেগে মাটিতে পড়বে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কোন সূত্র খাটাবো, আমরা খাটাবো এই যে পন্তবস্তুর সূত্র, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, এইটা খাটাবো আমরা। তাহলে ভি ইকুয়াল টু কি হবে বলতো, ইউ স্কোয়ার প্লাস 2g, রুট স্কোয়ার প্লাস 2g, ঠিক আছে। ইউ কত হবে বলতো, একটা বস্তুকে তুমি পরন্ত বস্তুকে মানে এই জায়গা থেকে এই জায়গায় ছাড়তেছো, ঠিক আছে, মানে নিচে ফেলতেছো। পরন্ত বস্তুর ক্ষেত্রে সবসময় আদিবেগটা জিরো হয়, কি হয়, জিরো হয়, কারণ সে স্থির ছিল, স্থির অবস্থা থেকে তুমি তাকে ফেলে দিছো, ঠিক আছে। তাহলে পরন্ত বস্তুর আদিবেগ সবসময় জিরো হয়। তাহলে এখান থেকে যদি ইউ এর মানটা যদি আমাদের জিরো হয়ে যায়, তাহলে আমাদের বি ইকুয়াল টু কি থাকে বলতো, √2gh, এইটা থাকে, বোঝা গেছে। মানে আমাদের বি থাকে এখানে √2, জি এর মান কত, জি এর মান আমাদের 9.8 এবং এইচ কত, এইচ হচ্ছে আমাদের 100, ঠিক আছে না। তাহলে এটা জাস্ট তোমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা, 2 × 9.8 × 100, এটাকে রুট করে ফেলবা। তাহলে চলো করে ফেলি। তাহলে এখান থেকে উত্তরটা চলে আসে 44.27, ঠিক আছে, এত ms ইনভার্স 1, ঠিক আছে। তাহলে এই যে দেখো উত্তরটা সি চলে আসছে আমাদের। ওকে, এরপরটাতে চলো, 40 মিটার উচ্চ দালানের ছাদ থেকে কোনো বস্তুকে ছেড়ে দিলে সেটা কত বেগে ভূমিতে আঘাত করবে, সেম একই
ঠিক আছে। বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, যেহেতু ইউ আমাদের 0 হয়ে যাবে, পরন্ত বস্তু ক্ষেত্রে আদিবেশের সময় 0 হয়, তাহলে ভি ইকুয়াল টু কী হবে আমাদের বলো তো, √2gh, এইটা হবে। তাহলে √2 ইন্টু জি এর মান কত, 9.8, ইন্টু আমাদের এইচটা কত, এইচটা হচ্ছে আমাদের 40, ঠিক আছে। এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশনটা একটু করে নিবা। আচ্ছা, তাহলে কি হবে এখান থেকে উত্তরটা আমাদের 28 ms ইনভার্স 1 চলে আসে। আচ্ছা, তোমরা খেয়াল করো কি বলছে যে 100 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। আচ্ছা, এবার কিন্তু উপরের দিকে নিক্ষিপ্ত, বোঝা গেছে। এবার কি উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর কথা বলা হয়েছে। এই যে দেখো উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু হলে কি হয়, এটা আমরা শিখে আসছি না। এই যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, এই যে দেখো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা যে সূত্রগুলো শিখছি কি, সেটা পরন্ত বস্তুর ক্ষেত্রে যা হয় সেটা এখানে কি চলে আসবে, মাঝখানে সবগুলা প্লাস কি হয়ে যায়, শুধু মাইনাস হয়ে যায়, ঠিক আছে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে পরন্ত বস্তুর সূত্রগুলা মাঝের প্লাসগুলা শুধু মাইনাস হয়ে যায়, এটা আমরা শিখে আসছি। আচ্ছা, তাহলে চলো এগুলো আমরা নিক্ষিপ্ত বস্তুর অঙ্কগুলো আমরা করে ফেলি এবার। আচ্ছা, কি বলছে যে এই যে এই বস্তুটাকে কি করছে, এইভাবে নিক্ষিপ্ত করা হয়েছে উপরের দিকে, ঠিক আছে। এই যে 100 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত করলে সেটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। আচ্ছা, খেয়াল করো এবার পরন্ত বস্তুর ক্ষেত্রে যেটা হয়, যখন তুমি পরন্ত বস্তুর ক্ষেত্রে যেটা হয়, দেখো তার আদিবেগটা কি হয়, আদিবেগটা 0 হয়, কারণ এটা স্থির ছিল, ঠিক আছে। স্থির একটা বস্তুকে কি করছো তুমি, নিচে ফেলে দিছো, ঠিক আছে। আদিবেগটা 0 হয় এবং শেষে একটা কি থাকে, শেষে যে কোনো একটা বেগ থাকে, বাট আদিবেগটা কি হয়, আদিবেগটা তার 0 হয়। বাট নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হয় জানো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই যে দেখো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে উপর দিকে তুমি নিক্ষেপ করবা, তখন তার আদিতে যে কোনো একটা বেগ থাকবে, কারণ তুমি অবশ্যই একটা বেগ দিয়ে তাকে তুমি সেটাকে উপরের দিকে নিক্ষেপ করবা, তাহলে তার একটা আদিবেগ তার একটা অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। সে যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যাবে, তখন তার শেষ বেগটা কি হয়, শেষ বেগটা 0 হয়ে যায়। সর্বোচ্চ উচ্চতায় যখন উঠবে সে, তখন তার কি হয়, শেষ বেগটা 0 হয়ে যায়, বোঝা গেছে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় ওঠার পর বস্তুটা কি হয়, হালকা থামে এবং সেখানে কি হয়, তার শেষ বেগটা 0 হয় এবং এরপর সে আবার পড়া শুরু করে। যখন পড়া শুরু করে তখন তো সে পড়ন্ত বস্তু হয়ে যায়। তো এইটা তো আমার কনসেপ্ট না, এবার কনসেপ্ট হচ্ছে কি আমাদের নিক্ষিপ্ত বস্তুটা। তাহলে খেয়াল করো, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি হয়, একটা বস্তু তুমি স্থির ছিল, সেটাকে তুমি এইভাবে হঠাৎ করে নিচে ফেলে দিলা, তাহলে তার আদিবেগটা কি হয়, আদিবেগটা 0 হয় এবং শেষে একটা যে কোনো একটা বেগ সে প্রাপ্ত হয়। বাট নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে একটা বস্তুকে তুমি কি করতেছো, উপরের দিকে নিক্ষেপ করতেছো, তার মানে অবশ্যই তাকে একটা বেগ দিতে হবে, বেগে সে তাকে নিক্ষেপ করতে হবে, তাহলে তার আদিতে কি থাকবে, একটা বেগ অবশ্যই তার থাকবে। বা শেষ বেগ যেটা, মানে সে যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে যাবে, তখন তার শেষ বেগটা কি হয়ে যায়, শেষ বেগটা 0 হয়ে যায়, বোঝা গেছে। নিক্ষিপ্ত বস্তু এবং পরন্ত বস্তুর ক্ষেত্রে এই দুইটা জিনিস সবসময় মনে রাখবা। পরন্ত বস্তুর ক্ষেত্রে এই যে এটা কি, পরন্ত পরন্ত বস্তুর ক্ষেত্রে তার আদি বেগটা 0 হয়, শেষ বেগ শেষে যে কোনো একটা বেগ তার থাকে। বাট নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হয়, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তার আদিতে যে কোনো একটা বেগ থাকে, বাট শেষ বেগটা 0 হয়ে যায়, বোঝা গেছে আশা করি। ওকে, তাহলে চলো এটা আমরা করে ফেলি। আচ্ছা, তাহলে দেখো এই যে বেগটা দেওয়া, সেটা তার আদি বেগ দেওয়া আছে, মানে ইউ দেওয়া আছে, তাহলে তার ইউটা কত হবে বলো তো। এই যে দেখো তার ইউটা দেওয়া আছে অলরেডি আমার 100, ঠিক আছে। বি শেষ বেগ, পরন্ত বস্তু শেষ বেগ, নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ আমার 0 হয়, এই দুইটা মান আমরা জানি। আচ্ছা, তাহলে সূত্রটা আমরা খাটাই, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g, ঠিক আছে। টু প্লাস হবে অবশ্যই না, যেহেতু নিক্ষিপ্ত বস্তু এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে কি হবে, মাইনাস 2gh, ঠিক আছে না। বি ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে কি থাকবে, 0 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, বোঝা গেছে। তাহলে এখান থেকে যদি আমরা এক পাশে করে দিই, তাহলে যেটা থাকবে ইউ স্কোয়ারকে, বা এই যে এখান থেকে 2gh ইজ ইকুয়াল টু কি থাকবে, আমাদের ইউ স্কোয়ার থাকবে। এখান থেকে আমাদের কিসের মান, সর্বোচ্চ উচ্চতা বা এইচ এর মান আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে এই যে এইচটাকে রেখে জাস্ট ওই যে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই কি থাকবে, 2g থাকবে, বুঝা গেছে এইটা। ওকে, তাহলে চলো এখান থেকে আমরা যেটা করব, তাহলে এই যে এখান থেকে বা h ইজ ইকুয়াল টু ইউ এর মান কত, 100, মানে আমাদের 100 স্কোয়ার, ঠিক আছে না। 2 ইন্টু জি এর মান আমাদের 9.8, ঠিক আছে। তাহলে এটা জাস্ট তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে ফেলবা, ঠিক আছে। উপরে 100 স্কোয়ার, নিচে হচ্ছে 2 ইন্টু 9.8, এটার মান আমাদের 510.204 এরকম আসে, ঠিক আছে। তাহলে কাছাকাছি কি আছে, 510 আছে, ঠিক আছে। পয়েন্টের পরগুলো বাদ দিয়ে দিচ্ছে তারা, 510 কাছাকাছি আসে, এইটাই হবে আমাদের উত্তর, বোঝা গেছে। ওকে, আচ্ছা, এরপরে খেয়াল করো সেম প্রশ্ন, কি বলছে যে একজন খেলোয়াড় একটা বলকে এই যে এত 72 কিলোমিটার পার আওয়ার বেগে উপরের দিকে নিক্ষেপ করলে বলটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, বোঝা গেছে। তাহলে খেয়াল করো এই যে 72 কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে নেব, কিভাবে নিব, 72টাকে জাস্ট 3.6 দিয়ে আমরা ভাগ করে দেবো,
তাহলে উত্তরটা চলে আসবে আমাদের 20, ঠিক আছে। এবং এটা কি দেওয়া আছে বলো তো? এটা দেওয়া আছে আমার আদিবেগ। কি দেওয়া আছে? আদিবেগ দেওয়া আছে। আচ্ছা, তাহলে তার আদিবেগ u ইজ ইকুয়াল টু, এটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আমরা 20 পাইছি, বোঝা গেছে? আচ্ছা, আর শেষ বেগ আমাদের কত? শেষ বেগ আমাদের 0। এখান থেকে আমাদের উচ্চতাটা জানার জন্য বলছে, ঠিক আছে। b স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh, বোঝা গেছে? এখান থেকে যেহেতু ভিটা আমাদের 0, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এই যে দেখো এইভাবে লিখতে পারি 2gh ইজ ইকুয়াল টু u স্কয়ার, বা এখান থেকে আমরা h ইজ ইকুয়াল টু লিখতে পারি, কি লিখতে পারি? u স্কয়ার ডিভাইডেড বাই 2g, এটা আমরা লিখতে পারি। ওকে, তারপর এখান থেকে যদি আমরা মানটা বসাই, তাহলে অতএব h ইজ ইকুয়াল টু থাকবে আমাদের u স্কয়ার। u স্কয়ার মানে হচ্ছে আমাদের 20 স্কয়ার ইন্টু, সরি 2 ইন্টু জি, 2 ইন্টু জি এর মান কত? 9.8। ওকে, তাহলে এটা কি করবা দাস? তোমরা ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা। তাহলে এটার মান কি চলে আসে বলো তো? এটার মান চলে আসে 20.408, বা এটাকে এইভাবে লিখতে পারো 20.41, এইভাবে লিখতে পারো, ঠিক আছে? এত মিটার, 20.41 মিটার। আচ্ছা, তারপর চলে যাই। আচ্ছা, বলছে যে একটা বস্তুকে এত মিটার পার সেকেন্ড বেগে তুমি উপরের দিকে নিক্ষেপ করা হলে 10 সেকেন্ড পর তার বেগ কত হবে? ঠিক আছে, 10 সেকেন্ড পর তার বেগ কত হবে? তাহলে এখান থেকে আমার আদি বেগ দেওয়া আছে, u ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে? 196, ঠিক আছে। টি দেওয়া আছে আমার 10 সেকেন্ড, বুঝা গেছে? এখান থেকে আমার কি বলছে? 10 সেকেন্ড পর বেগ, v ইজ ইকুয়াল টু আমার কত হবে? এটা নির্ণয় করার জন্য বলছে। আচ্ছা, আমরা জানি কি v ইজ ইকুয়াল টু u মাইনাস gt, ঠিক আছে। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের এটা হয়। ওকে, তাহলে এখান থেকে u এর মান কত? u এর মান হচ্ছে 196 মাইনাস g এর মান হচ্ছে আমাদের 9.8 ইন্টু আমাদের t এর মান দেওয়া আছে 10, বুঝা গেছে? t এর মান কত দেওয়া আছে? এই যে 10 দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে 196 মাইনাস এখান থেকে কত থাকবে? 9.8 কে 10 দিয়ে গুণ থাকলে 98, তাহলে এখান থেকে উত্তরটা চলে আসে আমার 98 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 196 কে 6 থেকে 98 বাদ দিলে 98ই থাকে, বুঝা গেছে? ওকে, আচ্ছা, এবার গ্রাফ রিলেটেড কিছু সমস্যা আছে আমাদের। এবার খেয়াল করো, এবার বলছে যে বেগ সময়ের লেখ হচ্ছে কোনটি সমবেগ? সমবেগ কি হয় বলতো? সমবেগ হচ্ছে কি সময়ের সাথে সাথে যার বেগটা বাড়ে না তাকে সমবেগ বলে। সময়ের সাথে সাথে যদি কারো বেগ না বাড়ে তাহলে তাকে কি বলে? সমবেগ বলে। এবার খেয়াল করো, এই গ্রাফটাতে খেয়াল করো কি হতেছে? সময়ের সাথে সাথে বেগ কি হইতেছে? হ্রাস পাইতেছে, ঠিক আছে। বাড়া বা কমা কোনোটাই যেটাতে হয় না, ঠিক আছে। এটাতে হ্রাস পাইতেছে, কমতেছে, তার মানে এটা আমার হবে না, ঠিক আছে না? এটাতে খেয়াল করো, এটা কি হইতেছে? সময়ের সাথে সাথে সেটা বাড়তেছে, ঠিক আছে না? তো আমরা এইটা আমার হবে না, কনস্ট্যান্ট থাকবে, মানে সময়ের সাথে সাথে সেটা বাড়বেও না কমবেও না, ঠিক আছে। এটাকে বলে আমাদের সমবেগ, ঠিক আছে। সমবেগ কি হয়? বেগটা সময়ের সাথে বাড়েও না কমেও না। ওকে, এটাতে দেখো, এটাতে কি হইতেছে? এই যে এইভাবে এটাও কি সময়ের সাথে সাথে বাড়তেছে, তবে অসম হারে বাড়তেছে, এইটাও আমার হবে না। শুধুমাত্র এইটাতে দেখো, এটাতে কি হইতেছে? সময়ের সাথে সাথে বাড়তেছে না। এই যে দেখো একটা স্ট্রেট লাইন, মানে কি সে সময় বাড়তেছে বাট তার বেগটা কি হচ্ছে না? বাড়তেছে না। বাড়লে বেগটা এইভাবে উপর দিকে যেত, কমলে এইভাবে নিচের দিকে যেত, বা মনে করো এইভাবেও বাড়তে পারে বা এইভাবে কমতেও পারে, ঠিক আছে। বাট এরকম কিছু হচ্ছে না, ঠিক আছে। সেই স্ট্রেট লাইন রয়ে গেছে, তার মানে উত্তরটা আমাদের খ, বোঝা গেছে? উত্তরটা কত? খ, বোঝা গেছে? সমবেগ, তার মানে বেগটা কি হবে না? সময়ের সাথে বাড়বেও না কমবেও না। ওকে, আচ্ছা, এখানে খেয়াল করো কি বলছে যে নিচে কোনটা সুষম ত্বরণের গ্রাফ, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা জানি কি s ইজ ইকুয়াল টু, আমরা এটা জানি না, s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ অফ at স্কয়ার, ঠিক আছে না? এটা আমরা জানি না। তো সুষম ত্বরণে দেখো কি হয়, u তো আমাদের 0, ঠিক আছে না? আদিবেগ আমাদের 0 হয়, তাহলে এই অংশটা আমাদের বাদ। আচ্ছা, সুষম ত্বরণের বেলায় যেটা হয় যে দেখো এখানে এই যে u n, মানে এটা আমাদের কি হয়ে যায়? এটা আমাদের কনস্ট্যান্ট হয়ে যায়। কি হয়ে যায় আমাদের? কনস্ট্যান্ট হয়ে যায়। সুষম ত্বরণে এটা আমাদের কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে যেটা থাকে দেখো তো, h মানে s সমানুপাতিক, এটা থেকে যদি আমরা সমানুপাতিকের সম্পর্কে নিয়ে আসি, তাহলে s সমানুপাতিক আমাদের থেকে যায় কি বলতো? টি স্কয়ার, এটা থেকে যায় আমাদের, ঠিক আছে। এবং এই যে গ্রাফটা, এটা যে গ্রাফটা হয়, এটা হয় আমাদের পরাবৃত্তাকার শেপের। কি হয়? পরাবৃত্তাকার শেপের, ঠিক আছে। তাহলে এই পরাবৃত্ত, উপবৃত্ত বা অধিবৃত্ত এইগুলো মূলত তোমাদের এখন আর নাই, মানে এটা হচ্ছে গিয়ে তোমাদের ইন্টার বা এইচএসসির একটা টপিক, ঠিক আছে। তাহলে মানে হয়তো এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া না থাকার কথা, বাট এটা একটু মুখস্থ রেখে দিবা যে এটা আমাদের এইটা হয়, ঠিক আছে। এই যে এইরকম হয় গ্রাফটা আমাদের, বুঝে গেছে? পরাবৃত্তাকার শেপ হলে গ্রাফটা আমাদের এই যে এইভাবে হয়, ঠিক আছে। তাহলে এটা কার সাথে মিলে? সি এর সাথে মিলে, ঠিক আছে না? তাহলে উত্তরটা হবে আমাদের গ, বুঝে গেছে? এই যে এইভাবে হয় আমাদের গ্রাফটা, বুঝা গেছে? ওকে, এরপরটাতে চলে যাই। আমাদের কি বলছে? সমত্বরণের চলন্ত বস্তুর লেখচিত্র, ঠিক আছে। সমত্বরণ, তাহলে এখান থেকে খেয়াল করো, সমত্বরণে যদি যায় তা আমরা জানি কি v ইজ ইকুয়াল টু u প্লাস at, ঠিক আছে না? u এর মান আমাদের 0 হবে, এইটা আমাদের বাদ, ঠিক আছে। এই যে এইটা আমাদের বাদ, ঠিক আছে। এরপর আমাদের কি আছে? a,
সমত্বরণ যেহেতু বলছে তাহলে এটা কি হবে আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুব হবে, ঠিক আছে। সমত্বরণে বলছে এটা এটা আমাদের ধ্রুব হয়ে যাবে। তাহলে এখান থেকে যেটা থাকে কি থাকে বলতো, এখান থেকে থাকে বি সমানুপাতিক টি, ঠিক আছে। এবং এখানে সমানুপাতিক আছে, বি সমানুপাতিক টি আছে। আগেটাতে কি ছিল বলতো, এখানে এই যে আগেটাতে ছিল এইভাবে, কোথায়, এই যে এটাতে ছিল স্কোয়ার ছিল, এই যে এস এস সমানুপাতিক টি স্কোয়ার ছিল, ঠিক আছে। এই স্কোয়ার থাকার কারণে এইটা শেপটা হচ্ছে কি আমাদের পরাবৃত্তাকার শেপ হয়েছে। বাট এখানে কি কোনো স্কোয়ার আছে না, এখানে জাস্ট বি সমানুপাতিক আছে, বি সমানুপাতিক টি আছে, ঠিক আছে। এবং এটা কি হবে আমাদের সরলরৈখিক হবে, ঠিক আছে। এই যে দেখো, এই যে এই গ্রাফটা হবে আমাদের, বোঝা গেছে, এই যে এটা সরলরৈখিক গ্রাফ হবে। তাহলে এটা উত্তর হবে আমাদের এ, বোঝা গেছে আশা করি। আচ্ছা, তারপর বলছে যে নিচের কোনটা সুষম মন্দন বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে, সুষম মন্দন বোঝাচ্ছে। তাহলে সেম জিনিস এই যে আগেরটার মতোই, বাট এখানে কি আগেটাতে ত্বরণ বলছিল ওই যে সমত্বরণে, এবং এখানে কি বলছে যে সুষম মন্দন বোঝাচ্ছে। তাহলে মন্দনে কি হয় বলতো, বেগের সাথে সাথে কি হয়, এই যে বেগের সাথে সাথে বা তুমি এইভাবে কল্পনা করতে পারো এই জিনিসটাকে, যে সুষমত্বরণে চলন্ত বস্তুর, আচ্ছা সমত্বরণে বলছে, আচ্ছা যে আচ্ছা আচ্ছা এটাকে কি বলছে যে সুষম মন্দন বোঝাচ্ছে। মন্দনে কি হয় বলতো, সময়ের সাথে সাথে বেগটা আমার হ্রাস পায়, ঠিক আছে না। তাহলে এখানে দেখো তো কোনটা সময়ের সাথে হ্রাস পাচ্ছে, এইটা সময়ের সাথে সাথে বেগটা বৃদ্ধি পাচ্ছে। নিচে এখানে গ্রাফটা কি হচ্ছে বলতো, সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমার এটা হবে না। এইটা কি হচ্ছে, এটা সমবেগে মানে সময়ের সাথে সাথে বাড়তেছে না কমতেছেও না, তাহলে এইটাও আমার হবে না, ঠিক আছে। হ্রাস পেতে হবে অবশ্যই। এটা কি হচ্ছে, সময়ের সাথে সাথে এইটাও কিন্তু বাড়তেছে, ঠিক আছে। বাট এটা সুষমভাবে না, এটা অসমভাবে বাড়তেছে, বাট বাড়তেছে, তার মানে এইটা আমার হবে না। একমাত্র এইটাই আছে, দেখো সময় বাড়তেছে বাট গ্রাফটা কি হতেছে, কমতেছে। এই যে দেখো এটা এইভাবে, এটা উপর থেকে নিচে যাচ্ছে, যখন বাড়বে তখন সে নিচ থেকে উপরের দিকে যাবে, বাট এখানে গ্রাফটাতে নিচের থেকে উপর থেকে নিচের দিকে যাচ্ছে, মানে কি হচ্ছে, বেগটা কমতেছে। তার মানে উত্তরটা কি আমার বলতো, উত্তরটা হবে আমাদের বি, বোঝা গেছে আশা করি। এই যে বি, ওকে, বি। আচ্ছা, এরপরটাতে চলে যাই। কি বলছে, নিচের কোনটি মুক্তভাবে পড়ন্ত বস্তুর লেখচিত্র। আচ্ছা, মুক্তভাবে পড়ন্ত বস্তুর লেখচিত্র, মুক্তভাবে পড়ন্ত বস্তুর কি হয় বলতো, সময়ের সাথে সাথে কি হয়, বেগটা বাড়ে না। এই যে একটা বস্তু এই যে এই জায়গায় আছে, সে কি হচ্ছে, মুক্তভাবে পড়তেছে নিচের দিকে, এইভাবে কি করতেছে, সে পড়তেছে নিচের দিকে, বুঝা গেছে। তাহলে সে যখন পড়বে, আমরা বলছিলাম না যে তার আদিবেগ কত হবে বলতো, আদিবেগ হবে জিরো, পড়ন্ত বস্তুর বেলায় আদিবেগ কি হয়, জিরো হয়। এবং শেষে কি হয়, একটা বেগ সে প্রাপ্ত হয়, মানে সে যত নিচের দিকে পড়বে তার বেগটা কি হয়, তত বৃদ্ধি হতে থাকে, বেগটা কি হয়, বৃদ্ধি হতে থাকবে। এবং এই যে পড়ার আগের মুহূর্তে, ঠিক পড়ার আগের মুহূর্তে এই জায়গায় তার বেগটা কি হয়ে যায়, সর্বোচ্চ হয়ে যায়, কি হয়ে যায়, সর্বোচ্চ। তার মানে পড়ন্ত বস্তুর বেলায় বেগটা কি হয়, ধীরে ধীরে বাড়তে থাকে, ঠিক আছে। তাহলে খেয়াল করো তো কোন গ্রাফে বাড়তেছে, এই যে দেখো এই গ্রাফটাতে কি হচ্ছে, পড়ন্ত বস্তুর বেলায় গ্রাফটা কি হচ্ছে, বাড়তেছে, বোঝা গেছে। আচ্ছা, আবার এইটাও দেখো, এইটাও বাড়তেছে, তবে এখানে একটা খেয়াল মানে হচ্ছে এখানে, আচ্ছা এইটা উত্তর হবে। বাট এখানে দেখো এই গ্রাফটাতে খেয়াল করো, এই যে এখানেও কি হচ্ছে, এটাতেও কিন্তু বাড়তেছে, ঠিক আছে। তো উত্তর আসলে এইটাও হইবার কথা, বাট এখানে সমস্যা যেটা হয়েছে যে আমি এখানে একটু ভুল তুলছিলাম। এখানে চিত্রটা এরকম ছিল না, এখানে চিত্রটা ছিল এইরকম, মানে এই চিত্রটা এইরকম ছিল না, এই চিত্রটা ছিল এইরকম, বোঝা গেছে, এরকম ছিল, আমি ভুল তুলছি। এইরকম থাকতে যেটা হয়, তাহলে দেখো এখানে কিন্তু এখন আর বাড়তেছে না, এখন কি হইতেছে, এটা কমতেছে, বোঝা গেছে। তার মানে উত্তরটা শুধু ডি নম্বরটাই সঠিক, বোঝা গেছে। আমি মানে প্রশ্নটা তুলতে একটু ভুল করছিলাম, ওকে। আচ্ছা, এবারে এরপরেরটা খেয়াল করো, কি বলছে যে অভিকর্ষের বিপরীতে নিক্ষিপ্ত বস্তুর গতির চিত্র। আচ্ছা, নিক্ষিপ্ত বস্তু তার মানে কি, এই যে একটা বস্তু এই জায়গায় আছে, ঠিক আছে, সেটাকে কি করতেছি আমরা উপরের দিকে, এইভাবে উপরের দিকে কি করতেছি, নিক্ষেপ করতেছি। তাহলে কি হয় বলতো, উপরের দিকে নিক্ষেপ করলে আমি বলছি না যে আমার আদিতে একটা সর্বোচ্চ বেগ থাকে, ঠিক আছে। এবং শেষ বেগ কি হয়ে যায়, তার জিরো হয়ে যায়, আদি বেগটা তার সর্বোচ্চ হয় এবং শেষ বেগটা জিরো হয়ে যায়। তার মানে তার বেগটা কি করে, বেগটা ধীরে ধীরে কমতে থাকে, বোঝা গেছে। তাহলে কোনটাতে মনে করো বেগটা কমতেছে, দেখো তো কোনটাতে কমতেছে, এই যে এইটাতে কি হচ্ছে, তার টাইমটা বাড়তেছে বাট বেগটা কি হচ্ছে, কমতেছে। এই যে উপর থেকে নিচের দিকে নামতেছে, তার মানে তার বেগটা কমতেছে, বোঝা গেছে। এখানে কি হইতেছে, বাড়তেছে, এখানেও বাড়তেছে, এখানে বেগের কোনো চেঞ্জই নাই, ঠিক আছে। বাট একমাত্র এটাই আছে যেটাতে কমতেছে, তার মানে এটি হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। যদি একটা কনসেপ্ট খেয়াল করো, যদি সেটা বলে পড়ন্ত বস্তু, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্রাফটা কি হবে, গ্রাফটা হচ্ছে গিয়ে মানে বাড়বে, ঠিক আছে, বেগটা কি হবে, সময়ের সাথে সাথে বাড়বে। এই যে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে গ্রাফটা আমার এইটা বা এইটা হতে পারে, বোঝা গেছে। পড়ন্ত বস্তুর বেলায় এইটা বা এইটা হবে, এ এবং বি এর মধ্যে একটা। যদি বলি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, মানে এই যে নিচ থেকে উপরে উপরে নিক্ষিপ্ত বস্তু, তাহলে গ্রাফটা এইটা হবে বা এইরকম হতে পারে, এই যে এইটা হবে বা এইরকম হতে পারে গ্রাফটা, বোঝা গেছে। এখানে টি, এখানে বি, এবং এইটা এইভাবে হতে পারে, বোঝা গেছে, নিক্ষিপ্ত বস্তুর বেলায়। আচ্ছা, আশা করি বোঝা গেছে।
আচ্ছা, এবার খেয়াল করো, একটা গ্রাফ দিছে, বলছে যে গাড়িটার ত্বরণ নির্ণয় করার জন্য। তাহলে খেয়াল করো এখান থেকে কি করব। আচ্ছা, এবার খেয়াল করো এখান থেকে এই যে গাড়িটির ত্বরণ। আচ্ছা, ত্বরণ আমরা যে কোনো মানে দুইটা জায়গায় নিয়ে, মনে করো আমরা এই যে এই অংশটা নিয়ে আমরা ত্বরণটা বের করলাম, ঠিক আছে? তাহলে এই অংশটাতে খেয়াল করো, বস্তুর এই যে বস্তুর আদিবেগ কত বলতো? এই যে এই পাশে আছে সময়, ঠিক আছে, এবং এই পাশে আছে কি আছে, তার বেগ আছে, ঠিক আছে না? তাহলে এই যে প্রথম এই অংশটা যদি আমরা খেয়াল করি শুধুমাত্র, এই যে এই অংশটা যদি আমরা খেয়াল করি, তাহলে এই অংশের বস্তুর আদিবেগ কত? এই যে আদিবেগটা 0, ঠিক আছে না? এবং শেষ বেগ কত? এই যে এটা তার শেষ বেগ, বুঝা গেছে? এই যে খেয়াল করো, এইটা তার আদিবেগ, আদিবেগটা কত বলতো? 0, এবং শেষ বেগ এই যে এইটা হবে, তার শেষ বেগ কত হবে? 4, এবং এখানে সময় কত? 10 সেকেন্ড। জাস্ট আমরা এই অংশটা নিয়ে কাজ করব, বুঝা গেছে? এই যে জাস্ট এই অংশটা নিয়ে কাজ করব। এখানে তার আদিবেগ কত? আদিবেগ আমাদের 0, এবং শেষ বেগ এই যে দেখো এখানে তার শেষ বেগ হইছে, শেষ বেগটা আমার 4, তার মানে আমার বিটা হবে আমাদের 4, বোঝা গেছে? এবং এখানে সময় এই যে দেখো এখানে সময়টা কত? সময়টা হচ্ছে আমাদের t equal to 10, ঠিক আছে না? তাহলে এখান থেকে ত্বরণ যদি বের করি, a is equal to b, v মানে হচ্ছে 4, u মানে হচ্ছে আমাদের 0, এবং t মানে হচ্ছে কি আমাদের 10, ঠিক আছে? মানে 4/10, বোঝা গেছে? তাহলে এটা উত্তর চলে আসে আমাদের 0.4, বোঝা গেছে? কত চলে আসে? 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বোঝা গেছে? এটা আমাদের ত্বরণ। ওকে, এরপরটা খেয়াল করো কি বলছে, যে অতিক্রান্ত দূরত্ব সুষম বেগে, সুষম বেগ গাড়িটির অতিক্রান্ত দূরত্ব সুষম বেগে। আচ্ছা, এখানে সুষম বেগ কোন জায়গায় বলতো? এই যে এই জায়গাটুকুতে, এখানে একটা এ পয়েন্ট ছিল এবং এখানে একটা বি পয়েন্ট ছিল, ঠিক আছে? এই যে এই পয়েন্টটা আমার এ ছিল, এটা আমার বি ছিল, ঠিক আছে? এটা লিখতে জাস্ট ভুল হয়েছে। তাহলে এই যে এই এবং এ পয়েন্ট এবং বি পয়েন্ট, এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার সুষম বেগ বা সমবেগ। তাহলে এই যে বলছে এই সমবেগে এতটুকু জায়গা, মানে এ থেকে বি এই জায়গাটুকু দূরত্ব নির্ণয় করার জন্য বলছে। তাহলে সমবেগের সূত্র আমরা কি জানি? সমবেগের সূত্র এ ইকুয়াল টু ভিটি, ঠিক আছে না? তাহলে এখানে সমবেগে বি কত? এই যে দেখো 4, ঠিক আছে না? এই যে এই জায়গা থেকে এখানে যাও, এটা কত? 4, বুঝা গেছে? তার মানে সমবেগে আমার বিটা হচ্ছে কি 4, এবং টিটা কত? এই যে এখান থেকে 10 এবং এখান থেকে 20, তার মানে মোট কত? 10 এবং 20, মানে 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ড, তার মানে মোট হচ্ছে আমার 20 মাইনাস 10, তার মানে এই সমবেগে আমার চলছে কত সেকেন্ড? 10 সেকেন্ড চলছে। তার মানে আমার টি হবে 10 সেকেন্ড, তার মানে 4 10 40 মিটার। বুঝা গেছে আশা করি? বুঝা গেছে? আচ্ছা, না বুঝলে আবার একটু খেয়াল করো এখান থেকে। বলছে যে সমবেগে, সুষম বেগ বা সমবেগ একই জিনিস, বোঝা গেছে? সমবেগে কতটুকু জায়গা চলছে বলতো? এই যে এখানে একটা এ বিন্দু ছিল এবং একটা বি বিন্দু ছিল, তাহলে সমবেগে চলছে মূলত এই এ বিন্দু থেকে বি বিন্দু, এই রাস্তাটা সমবেগে তারা চলছে, বোঝা গেছে? সমবেগের সূত্র এস ইজ ইকুয়াল টু আমাদের ভিটি, ঠিক আছে না? তাহলে এই যে সমবেগটা খেয়াল করো, এই যে এটা যদি মিলাও, তাহলে সমবেগে কত হয়? বেগটা ছিল আমাদের 4, বোঝা গেছে? বেগটা ছিল আমাদের 4, এবং সময় দেখো এই যে এ বিন্দু থেকে আমাদের বি বিন্দু 10 সেকেন্ড থেকে শুরু করে 20 সেকেন্ড, তার মানে সময় কত ছিল? 20 মাইনাস 10, ঠিক আছে? মানে মোট 10 সেকেন্ড সে চলছে, মানে ইন্টু 10, বোঝা গেছে? তাহলে 40 মিটার, বোঝা গেছে এখন আশা করি। এরপরটাতে চলে যাই। আচ্ছা, বলছে যে OP এর মান, এই যে দেখো খেয়াল করো চিত্রটাতে, OP, ঠিক আছে? OP এর আচ্ছা দূরত্ব, OP এর দূরত্ব বলছে, দূরত্ব OP এর মান নির্ণয় করো, ঠিক আছে? তাহলে OP এর দূরত্ব আমাদের নির্ণয় করার জন্য বলছে। আচ্ছা, তাহলে আমরা একটা সূত্র জানি না, S is equal to u plus b by 2 into t, এটা আমরা জানি। তাহলে এখানে আদিবেগ, এই যে ও বিন্দুতে আদিবেগ কত বলতো? আদিবেগ আমাদের 0, তার মানে আমাদের u এর মান কত হবে? যে এখান থেকে দেখো u is equal to আমাদের 0 হবে, ঠিক আছে না? শেষ বেগ কত? এই যে p বিন্দুতে শেষ বেগ হচ্ছে আমাদের 5, ঠিক আছে না? তাহলে শেষ বেগ v is equal to আমার কত হবে? 5 হবে। এবং টাইম, এই যে দেখো এই পাশ দিয়ে টাইম যাচ্ছে, নিচে টাইম, ঠিক আছে না? টাইম কত? 10 সেকেন্ড। এই যে p বিন্দুতে আমার টাইম হচ্ছে আমাদের 10 সেকেন্ড, তার মানে t is equal to আমাদের 10, বুঝা গেছে? তাহলে এই জিনিসগুলো আমরা বসাই দিই, তাহলে এখান থেকে উত্তরটা চলে আসবে। u এর মান 0, b এর মান কত? b এর মান হচ্ছে আমাদের 5, t এর মান হচ্ছে 2, এবং এখান থেকে না, t এর মান কত? t এর মান হচ্ছে 10, তাই 5 5 25, ঠিক আছে? তাহলে এটা হবে আমাদের 25 মিটার। এরপরটাতে চলে যাই। এখান থেকে বলছে আচ্ছা প্রথম 5 সেকেন্ডে বেগের বৃদ্ধির হার, ঠিক আছে? মানে এক কথায় ত্বরণ বের করার জন্য বলছে। এই যে দেখো 5 সেকেন্ড, এই যে খেয়াল করো এখান থেকে, এই যে 5 সেকেন্ড, এবং বলছে এই যে 0, এবং এখানে শেষ বেগ কত? 10, ঠিক আছে? 5 সেকেন্ডে এই যে দেখো আদি বেগ হচ্ছে আমাদের 0, ঠিক আছে? শেষ বেগ হচ্ছে আমাদের কত? এই যে দেখো শেষ বেগ 5 সেকেন্ড, এখানে 10, ঠিক আছে না? কত এখানে? 10, এবং সময় এই যে 5 সেকেন্ড, 5 সেকেন্ডে শেষ বেগ আমাদের 10 হয়েছে, ঠিক আছে না? তাহলে t ইজ ইকুয়াল টু আমার 5 সেকেন্ড। এবার বলছে যে এখান থেকে বেগ বৃদ্ধি হার মানে ত্বরণ ইজ ইকুয়াল টু কি আমাদের v হচ্ছে কি 10, মাইনাস u মানে হচ্ছে 0, এবং t মানে হচ্ছে আমাদের 5, ঠিক আছে? তাহলে 10/5 মানে 2, তাহলে এটা হতে হবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এরপরে কি বলছে? আচ্ছা খেয়াল করো এখান থেকে কি বলছে। আচ্ছা, এখানে এ এবং সি বিন্দুতে ত্বরণের, আচ্ছা এই যে দেখো এ এবং সি বিন্দুতে ত্বরণের মান অসমান, ঠিক আছে? তাহলে ত্বরণটা বের করবা। এই যে এ বিন্দু আছে আমাদের,
এই যে আমাদের এ বিন্দু আছে এবং এই যে আমাদের সি বিন্দু আছে, এখান থেকে ত্বরণের মানটা বের করবা। তাহলে ত্বরণের মানটা আমাদের প্রথম ক্ষেত্রে কত বের হয়েছিল, 2 বের হয়েছিল। তাহলে জাস্ট এই অংশটা বের করে নিলে আমাদের হয়ে যাবে। এই অংশের ত্বরণ হবে আমাদের আদি বেগ 10, শেষ বেগ 20, ঠিক আছে না? তাহলে দেখো ত্বরণ এ ইজ ইকুয়াল টু হবে, শেষ বেগ কত বলতো, শেষ বেগ আমাদের 20 এবং আদি বেগ কত, আদি বেগ হবে আমাদের 10 এবং সময় হচ্ছে এখানে 15 থেকে 25, ঠিক আছে না? এই যে সি এর জন্য সি এর ঢাল কতটুকু, এতটুকু, তার মানে এখান থেকে এখানে আমরা নেব। তাহলে 15 থেকে 25 বাদ দিলে কত থাকে বলতো, 10 থাকে, ঠিক আছে না? তাহলে এখান থেকে 10 থেকে, তাহলে এখান থেকে উত্তরটা যেটা আসবে এটা হচ্ছে 1 ms ইনভার্স 2, ঠিক আছে? তার মানে বলছে অসমান, ঠিক আছে, মানে সমান হবে না। তে মানে আমাদের আগেটাতে ছিল কি, এ বিন্দুতে ছিল আমাদের কত বের হয়েছিল, দেখো এখানে এই প্রথমটাতে বের হয়েছিল কত, 2 বের হয়েছিল, ঠিক আছে না? তাহলে এ বিন্দুতে আমার 2 বের হয়েছে, এই যে এখানে 2 বের হয়েছে এবং এখানে কত বের হয়েছে, 1, তার মানে অসমান। তার মানে ঠিক আছে, প্রথম অপশনটা আমার ঠিক, অসমান হয়েছে। আচ্ছা, এরপরের অপশনটা কি বলছে, খেয়াল করো, প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 125, ঠিক আছে? প্রথম 15 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি বলছে, 125। এই যে প্রথম কোথা থেকে, এই যে দেখো 0 থেকে 15 সেকেন্ড, এই যে এই সময়টাতে। তাহলে এখান থেকে তোমরা বের করবা s is equal to u plus b by 2 into t। তাহলে এখান থেকে ইউ এর মান কত, এই যে প্রথম এতটুকু অংশে বের করবা, তারপর সমবেগের সূত্র দিয়ে এইটা বের করবা। তাহলে প্রথমটা যদি বের করি জাস্ট এতটুকু অংশে, তাহলে কত হবে এখান থেকে, s is equal to u plus b by 2 into t। তাহলে u plus b by 2 into t, এখান থেকে u কত, u হবে আমাদের 0, b হবে আমাদের কত, b হবে আমাদের 10, 2 into t এর মান কত বের হবে, s is equal to u plus b by 2 into t হবে আমাদের 5। এই যে দেখো প্রথম 5 সেকেন্ডে গেছে এটা, ঠিক আছে না? তাহলে এখান থেকে কত হবে, 5 দিয়ে 50 হবে, এখান থেকে 25, ঠিক আছে? তাহলে এটা হবে আমাদের 25 মিটার, বুঝা গেছে? এই যে এটা হবে আমাদের, প্রথমটা হবে আমাদের 25 মিটার, ঠিক আছে? এবং এই অংশটা দেখো সমবেগে গেছে না, সমবেগে s equal to আমরা vt জানি, তাহলে আমরা vt খাতায় ফেলি এই জায়গার জন্য, s is equal to v into t। তাহলে এখানে v কত হবে, সমবেগে 10, ঠিক আছে না? এখানে সমবেগে v হচ্ছে 10 এবং t কত, t হচ্ছে আমাদের 5 থেকে 15, ঠিক আছে? 5 থেকে 15 বাদ মানে আমাদের হচ্ছে এখানে 10 সেকেন্ড, ঠিক আছে? মোট 10 সেকেন্ড, ঠিক আছে? এই যে দেখো 15 থেকে 5, এই যে দেখো জাস্ট আমরা সময়গুলো বাদ দিয়ে দেবো। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের থাকছে কত, 100, ঠিক আছে? তাহলে আগে পাইছি 25, এখন 100, তাহলে দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত পাবো আমরা, 125। তার মানে প্রথম 15 সেকেন্ডে 125 মিটার যায়, এইটাও ঠিক আছে, বোঝা গেছে? ওকে, তারপর আমাদের লাস্টের অপশনটা কি, যে শেষ বেগ তার কত, তার বলছে যে তার শেষ বেগ, এই যে তার শেষ বেগ বলছে আমাদের 10 সেন্টিমিটার, 10 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে দেখো, এই যে এইটা হচ্ছে তার শেষ বেগ, এইটা কত বলতো, এই যে এটা 10, ঠিক আছে না? তার মানে আমাদের তিনটা অপশনই সঠিক, এ বি সি, ডি হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এখানে কি বলছে যে কোন রেখাটিতে ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য হয় কোথায় বলতো, সমবেগে। সমবেগে কি হয়, ত্বরণ শূন্য, সমবেগে ত্বরণ শূন্য। সমবেগ বলতে যেখানে বেগের কোনো চেঞ্জ হয় না। তো এই যে দেখো এই অংশটাতে খেয়াল করো, বি এবং সি, এটাতে কি হয়েছে, যে স্ট্রেট লাইন চলে গেছে, তার মানে কি সেখানে ত্বরণের কোনো চেঞ্জ হয়েছে না, সরি বেগের কোনো চেঞ্জ হয়েছে না, তার মানে বেগের চেঞ্জ না হলে ত্বরণটা শূন্য, মানে সমবেগে ত্বরণ শূন্য, তার মানে বি এবং সি বিন্দু সমবেগ, বোঝা গেছে? এবং এখানেই ত্বরণটা শূন্য। আচ্ছা, এখানে দেখো কি বলছে, এই প্রশ্নটা খেয়াল করো, 20 সেকেন্ডে 20 সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব কত মিটার, ঠিক আছে? তো আমাদের এখান থেকে 20 সেকেন্ডের দূরত্বটা নির্ণয় করার জন্য বলছে। তাহলে এখান থেকে এই চারটা খেয়াল করো, দেখো এই যে এই পাশে চারটে, এই পাশে দেওয়া আছে আমাদের সময় এবং এই পাশে দেওয়া আছে আমাদের বেগ, ঠিক আছে? উপরের অংশে সময় এবং নিচের অংশে বেগ দেওয়া আছে। তাহলে দেখো আমাদের বলছে না 20 সেকেন্ডে, তাহলে এই যে দেখো 20 সেকেন্ড মানে কোথা থেকে কোথা পর্যন্ত, এই যে 0 থেকে 20, এই যে এতটুকু, জাস্ট এতটুকু জায়গা, 0 থেকে 20 এতটুকু জায়গায় যে আমাদের কি বের করতে হবে, আমাদের সনটা বের করতে হবে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে সনের সূত্র আমরা জানি না, s is equal to u plus v by 2 into t, এটা জানি না আমরা এখান থেকে। তাহলে এটা আমরা যদি বসাই তাহলে এখানে আদিবেগ কত হবে বলতো, এই যে খেয়াল করো, এই যে 0 মানে আদিবেগ হচ্ছে কি আমাদের 0 এবং 20 সেকেন্ডে আমাদের শেষ বেগটা কত হয়, 4 হয়, ঠিক আছে? তার মানে আদিবেগটা হবে আমাদের 0, ঠিক আছে? এবং 20 সেকেন্ড পর এটার বেগটা কত হয়, 4 হয়, তার মানে 4টা হবে আমাদের শেষ বেগ, বুঝা গেছে? এবং সময় হবে আমাদের 20। তাহলে এটা যদি আমরা বসাই, আদিবেগ আমাদের 0, এই যে এখান থেকে আমাদের আদি বেগ চলে আসে 0 এবং শেষ বেগ v চলে আসে আমাদের এখান থেকে, এই যে 4 চলে আসে এবং 2 into t এর মান কত, t এর মান হয়ে যাবে আমাদের 20 সেকেন্ড, বোঝা গেছে? আচ্ছা, এখান থেকে যদি আমরা করি তাহলে কত লাগবে বলতো, এখান থেকে 2 দিয়ে 4কে ভাগ দিলে 2 থাকে এবং 2 into এবং বাইরে যে 20, এইটা মানে এখানে 40, ঠিক আছে? তাহলে এটা হবে 40 মিটার, বোঝা গেছে? তাহলে আমাদের উত্তরটা হবে ডি। আশা করি বোঝা গেছে এটা। এরপরটাতে চলে যাই, কি বলছে যে একজন ব্যক্তি এ বিন্দু হতে মানে এ হতে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পর বি হয়ে সি তে পৌঁছায়, তাহলে তার, আচ্ছা তার সরণ দ্রুতি এবং বেগ। আচ্ছা, খেয়াল করো কি বলছে এখানে প্রশ্নটা,
একজন ব্যক্তি এ বিন্দু হতে, এই যে তার এ বিন্দু, ঠিক আছে? তাহলে এ বিন্দু থেকে সে বি বিন্দু হয়ে সি বিন্দুতে পৌঁছাইছে, ঠিক আছে? সে কি হয়েছে, এ বিন্দু থেকে বি বিন্দু হয়ে সি বিন্দুতে পৌঁছাইছে, বুঝা গেছে? তাহলে তার সরণ জানতে চাইছে, তাহলে খেয়াল করো এখান থেকে সরণটা কি হবে, সে এ বিন্দুতে ছিল, এখন পৌঁছাইছে যে সি বিন্দুতে, ঠিক আছে? বিতে হয়ে সিতে সে পৌঁছাইছে, তার মানে আছে, এখন সে কোথায় আছে বলতো, এ থেকে সিতে আছে, বুঝা গেছে? তাহলে এই যে মানে সরণ বলতে আমরা কি জানি, এই যে এ বিন্দু থেকে সি বিন্দু মানে তার আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরাসরি দূরত্ব, ঠিক আছে না? তাহলে এটা দেখতেই পাচ্ছ যে এটা একটা কি সমকোণী ত্রিভুজ, এই যে এটা বুঝেই যাচ্ছে যে এটা এই চিহ্ন দিয়ে বোঝাচ্ছে এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে গিয়ে তার অতিভুজ, ঠিক আছে? এটাকে আমরা ভূমি ধরে নিতে পারি, আর এটাকে কি, এটাকে আমরা লম্ব ধরে নিতে পারি, ঠিক আছে? তো ভূমি এবং অতিভুজের মানে যে এটা অতিভুজ, অতিভুজের মান আমাদের দেওয়া আছে, এখান থেকে আমরা কি করব, জাস্ট লম্বর মানটা বের করে নিয়ে আসবো এবং এই লম্বটাই হবে তার কি সরণ, বুঝা গেছে? এই লম্বটাই তার সরণ হবে। তাহলে চলো আমরা নির্ণয় করে ফেলি পিথাগোরাসের সূত্র দিয়ে। পিথাগোরাসের সূত্র আমরা জানি কি, অতিভুজ স্কয়ার, কি জানি আমরা, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, এটা আমরা জানি না, এখান থেকে আমরা লম্ব নির্ণয় করব। তাহলে লম্বটাকে একপাশে লিখে দিই, লম্ব ইকুয়াল টু কি হবে, অতিভুজটা মাইনাস হয়ে মানে অতিভুজটা চলে যাবে এবং ভূমিটা মাইনাস হয়ে যাবে, তাহলে যে দেখো লম্ব স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, তো এখান থেকে যদি আমি উভয়পক্ষকে কি করি, উভয়পক্ষকে আমি রুট করে দিলে তাহলে লম্বর উপর থেকে স্কয়ারটা চলে যাবে, বুঝা গেছে? আচ্ছা, তাহলে উভয়পক্ষকে রুট করে দিলে আমার কি থাকবে বলতো, এখান থেকে থাকবে বা লম্ব ইকুয়াল টু রুট অতিভুজ, মানে সংক্ষেপে লিখলাম আমি অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, বুঝা গেছে? সংক্ষেপে লিখলাম রুট অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার ইকুয়াল টু লম্ব, বুঝা গেছে? এই যে এতটুকু জায়গা। তাহলে আমরা এখান থেকে জাস্ট মানগুলো বসাই দিই। তাহলে অতিভুজের মান কত, এই যে অতিভুজের মান হচ্ছে আমাদের 5, বুঝা গেছে? এই যে সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলে, সমকোণের বিপরীত বাহুটাকে কি বলে, অতিভুজ বলে, ঠিক আছে? তাহলে এটা আমার অতিভুজ, বুঝা গেছে? তাহলে অতিভুজের মান কত পাইছি, 5, ঠিক আছে? তার মানে 5 স্কয়ার, বা এখান থেকে কি হবে আমাদের 5 স্কয়ার এবং ভূমি কোনটা, এই যে এইটা হবে আমাদের ভূমি, ঠিক আছে? মানে এটা হবে আমাদের 4 স্কয়ার, বুঝা গেছে? কত হবে 4 স্কয়ার, এবং এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে বার করবা বা নির্ণয় করবা, তাহলে দেখবা এটা 3 মিটার বের হচ্ছে, বুঝা গেছে? তার মানে এটা আমাদের সঠিক, বুঝা গেছে তো আশা করি। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে এরপরটাতে কি বলছে, যে খ নম্বরে বলছে যে দ্রুতি, তাহলে দেখি আমরা দ্রুতিটা ঠিক আছে কিনা। তাহলে দেখো এখান থেকে দ্রুতি বের করতে হবে আমাদের। আচ্ছা, এবার দ্রুতির সূত্র কি বলতো, দ্রুতি সূত্র হচ্ছে গিয়ে আমাদের দূরত্ব বাই সময়, ঠিক আছে? দূরত্ব বাই সময়, এটা হচ্ছে আমাদের দ্রুতির সূত্র, ঠিক আছে? বেগের সূত্র হচ্ছে সরণ বাই সময়, কিন্তু দ্রুতির সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়, ঠিক আছে? তাহলে দূরত্ব কত হবে বলতো, একজন সে এ বিন্দুতে ছিল, সে সি বিন্দুতে পৌঁছাইছে, কিভাবে পৌঁছাইছে, প্রথমে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, বি বিন্দু থেকে সি বিন্দুতে পৌঁছাইছে, তাহলে তার মোট দূরত্ব কতটুকু হয়েছে, এই দেখো সে 4 মিটার গেছে এই দিক দিয়ে, তারপর উপর দিক দিয়ে মানে ওই দিক দিয়ে আরো 5 মিটার গেছে, তার মানে মোট যে তার দূরত্ব, সেই দূরত্বটা কত হবে বলতো, দূরত্বটা হবে 4 প্লাস 5, ঠিক আছে? মানে হচ্ছে 9 মিটার, ঠিক আছে? 9 মিটার মোট দূরত্ব হবে। এবং দ্রুতির সূত্রটা কি, দ্রুতির সূত্র হচ্ছে দূরত্ব বাই সময়, তার মানে 9 ভাগ সময়টা কত বলছো দেখো 5 সেকেন্ড, ঠিক আছে? মানে 9 ভাগ 5, তাহলে দেখবা ক্যালকুলেটর দিয়ে করে এটা উত্তর 1.8 ms ইনভার্স 1 আসবে, বুঝা গেছে? তার মানে আমাদের বি মানে খ নম্বরটাও সঠিক, ঠিক আছে? এবার বেগ বের করার জন্য বলছে। আচ্ছা, তারপর আমরা এখান থেকে বেগটা যদি নির্ণয় করি, তাহলে খেয়াল করো এখানে কি হবে। আচ্ছা, বেগের সূত্র আমরা জানি কি, বেগের সূত্র হচ্ছে আমাদের সরণ বাই সময়, ঠিক আছে? দ্রুতির সূত্র হচ্ছে কি আমাদের দূরত্ব বাই সময়, কিন্তু বেগের সূত্র হচ্ছে আমাদের সরণ বাই সময়, ঠিক আছে না? সরণ বাই সময়, সরণ বাই হচ্ছে গিয়ে কি সময়, ঠিক আছে? তো আমরা এখান থেকে সরণ, আমরা কিন্তু প্রথম অঙ্কটা থেকে আমরা সরণ বের করছিলাম, যেটা মানে আমাদের কত বের হয়েছিল বলতো, এই যে সরণ আমাদের 3 মিটার বের হয়েছিল, এই যে 3 মিটার বের হয়েছিল আমাদের সরণ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আমরা 3টাকে কি করব, এই সরণের জায়গায় আমরা 3 বসাবো এবং সময়ের জায়গায় কত বসাবো, এই যে 5 সেকেন্ড বলে দিছে, 5 সেকেন্ড বসাবো, এবং এখান থেকে দেখবা এটার উত্তর চলে আসে 0.6, ঠিক আছে? 0.6 ms ইনভার্স 1, কিন্তু এখানে বেগ দেওয়া আছে 5 ms ইনভার্স 1, তার মানে এটা আমাদের ভুল, ঠিক আছে? তার মানে আমাদের উত্তরটা কি হবে বলতো, 1 এবং 2, মানে এই যে এ নম্বরটা হবে। আশা করি বোঝা গেছে এটাও। আচ্ছা, এবার খেয়াল করে এখান থেকে কি বলছে। আচ্ছা, বেগ একটি, আচ্ছা বেগ একটা মৌলিক রাশি, অবশ্যই বেগ একটা মৌলিক রাশি। আচ্ছা, এরপরের প্রশ্নটা কি বলছে খেয়াল করো, বেগ একটি, আচ্ছা বেগ একটি মৌলিক রাশি, অবশ্যই না, বেগটা মৌলিক রাশি না। কারণ বলতো কি, কারণ আমরা বেগ ইকুয়াল টু জানি কি, বেগ ইকুয়াল টু জানি আমরা যে দূরত্ব বাই সময়, বা এটাকে আমরা সুন্দরভাবে লিখলে আমরা বলতে পারি সরণ বাই সময়, ঠিক আছে? সরণ বাই সময়, ঠিক আছে? এবং মৌলিক রাশি কাকে বলে, যে মানে যে এই যে দেখো এই বেগ যে রাশিটা আছে, এটা সরণ এবং সময় এই দুইটা মৌলিক রাশি মানে সমন্বয়ে গঠিত, ঠিক আছে? সরণ একটা মৌলিক রাশি, এটাকে যখন আমরা এই যে সময়
এটাও একটা মৌলিক রাশি, এটা একটা, এবং সরণ মৌলিক রাশিকে যখন আমরা সময় দিয়ে ভাগ দেবো তখন আমরা বেগটা পাবো, ঠিক আছে। তার মানে বেগ কিন্তু মৌলিক রাশি না, এটা একটা যৌগিক রাশি, কারণ এটা সরণ এবং সময় এই দুইটা রাশি মিলিয়ে তৈরি হয়, ঠিক আছে। তার মানে আমাদের সরণটা কি, সরণটা হচ্ছে আমাদের যৌগিক রাশি, বোঝা গেছে। তার মানে আমাদের প্রথমটা আমাদের হচ্ছে না, ঠিক আছে। বেগ একটা ভেক্টর রাশি, হ্যাঁ বেগ অবশ্যই একটা ভেক্টর রাশি। দ্রুতি হচ্ছে আমাদের স্কেলার, কিন্তু বেগ আমাদের ভেক্টর রাশি, এটা ঠিক। বেগের মাত্রা LT ইনভার্স 1, এইটাও ঠিক, বোঝা গেছে। তার মানে উত্তরটা হবে আমাদের 2 এবং 3। ওকে, আচ্ছা, এই যে আমাদের লাস্ট ম্যাথ, এইটা খুবই সুন্দর ম্যাথ। এটা খেয়াল করো কি বলছে, যে বেগ একটি, আচ্ছা খেয়াল করো এখান থেকে এই যে প্রশ্নটা লেখা একটু ভুল হয়েছে। এই যে এখানে এটা হবে না, এখানে জাস্ট লেখা ছিল এইভাবে চিত্রে, উপরের চিত্রে বা নিচের চিত্রে। এটাও কিন্তু একটা বোর্ড কোয়েশন, ঠিক আছে, এটাও কিন্তু একটা বোর্ড কোয়েশন। তাহলে দেখো এটা এইভাবে লেখা ছিল যে চিত্রে, এই চিত্রটা থেকে আমার নিচের জিনিসগুলো কোনটা সঠিক এবং কোনটা ভুল এটা জাস্ট দেখতে হবে। আচ্ছা, আই নাম্বারটা কি দিয়েছে দেখো, পি পথে এ থেকে বি এর দূরত্ব দেওয়া আছে 70 মিটার, ঠিক আছে। তাহলে খেয়াল করো এই যে এ একটা, এই যে খেয়াল করো এই যে আমাদের এ, ঠিক আছে, এবং এই আমাদের বি, ঠিক আছে। এই যে পথটা না, এটা হচ্ছে আমাদের পি পথ, ঠিক আছে। এটা কি পথ, এই যে এটা আমাদের পি পথ, এই যে এইভাবে এই পথটা হচ্ছে আমাদের পি পথ, বোঝা গেছে। এবং এই যে পথটা গেছে এটা হচ্ছে আমাদের কিউ পথ, বোঝা গেছে। এই যে এই পথটা আমাদের কি পথ, কিউ পথ, বোঝা গেছে। এবং এই যে এটা কি, এটা সরাসরি গেছে, যে একেবারে সোজা স্ট্রেট লাইন বরাবর সরাসরি গেছে। এবং এটা আমরা বুঝতে পারছি এটা হচ্ছে এবং বি বিন্দুর কি সরণ, এটা কি বোঝাচ্ছে, সরণ বোঝাচ্ছে, ঠিক আছে। ওকে, এবার খেয়াল করো বলছে যে প্রথমটাতে কি বলছে, যে বলছে এই যে পি পথে এ থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে 70 মিটার। তাহলে এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে দেওয়া আছে 70 মিটার, এটা আমাদের দেখছেন। এই যে পি থেকে এই যে পি পথে, মানে পি পথটা এই যে পি পথে এই যে এটা সরণ আমাদের দেওয়াই আছে, একেবারে সরাসরি দেওয়া আছে 70 মিটার, বুঝা গেছে। তার মানে এটা বুঝতেই পাচ্ছি যে আমরা এইটা সঠিক, ঠিক আছে। এরপর এটা দেওয়া আছে কিউ পথে এ থেকে বি বিন্দুর সরণ দেওয়া আছে আমাদের 50 মিটার, ঠিক আছে। তাহলে দেখো তো কিউ পথের সরণটা কি দেওয়া আছে, এই যে কিউ পথ, এই যে আমাদের কিউ পথ, এইটা এখান থেকে আমাদের সরণটা 75 মিটার দেওয়া আছে, ঠিক আছে। তার মানে এটা বুঝতেই পারতেছি যে এটা দেওয়া 75 মিটার। আচ্ছা সরি, এখানে কিন্তু সরণ বলছে, ঠিক আছে, সরণ বলছে, কিউ পথে সরণ বলছে। আচ্ছা, কিউ পথের সরণ আমাদের কত হবে, এই যে সরণটা দেখো 50 মিটার। সরণ তুমি এ পথে মানে পি পথে যাও আর কিউ পথে যাও সব সময় সমানই হবে, বোঝা গেছে। কি হবে, তুমি এ পথেই যাও আর মানে পি পথে যাও আর কিউ পথে যাও, সরণ 50 মিটারই হবে। এই যে সরণ 50 মিটার দেওয়া আছে, তার মানে আমাদের এইটাও কি, এইটাও আমাদের সঠিক, বোঝা গেছে। আচ্ছা, উভয় পথে এ থেকে বি এর সরণের পার্থক্য 0, ঠিক আছে। মানে তুমি যদি এ থেকে বি বিন্দুতে যাও, সরণ যদি খেয়াল করো, তাহলে এ থেকে যদি বি তে যাও তাহলে তোমার সরণ কি হবে, 50 হবে, ঠিক আছে। যদি পি পথে যাও তাহলে তোমার সরণ মানে সরণ যে কোনো পথে যাও না কেন, মানে পি পথ এবং মানে যদি তুমি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যেতে চাও তাহলে তার সরণটা সবসময় কি হবে, সমান হবে, ঠিক আছে না। তাহলে এ পথ থেকে বি পথে তুমি যে কোনো পথেই যাও, তুমি যদি সরণে চলো তাহলে কি হবে, সরণের মান সবসময় সমান হবে। পিতে গেলেও সেটা 50 মিটার হবে, কিউতে গেলেও সেটা 50 মিটারই হবে, বুঝা গেছে। এই যে 50 মিটার দেওয়া আছে এখানে, বলছে এদের পার্থক্য কত হবে, তার পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, তার মানে এদের পার্থক্য 0 হবে, বুঝা গেছে। তার মানে আমাদের এইটা সঠিক, তার মানে উত্তর হবে আমাদের 1 2 3 তিনটাই। আশা করি বোঝা গেছে। তো আর ম্যাথ নাই, এতটুকুই ছিল আজকের জন্য। তো আশা করি বোঝা গেছে সবকিছু। তো এটা আমাদের দা সার্কেলের ক্লাস 9 এবং 10 বা এসএসসি ক্যান্ডিডেটদের জন্য আমাদের প্রথম ওয়ান শট এমসিকিউ ক্লাসটা ছিল, বোঝা গেছে। আচ্ছা, যেখানে আমি গতি এই চ্যাপ্টারের উপর ওয়ান শট এমসিকিউ ক্লাসটা নিছি। তো যারা এই ক্লাসটা করবে, আশা করা যায় যে বোর্ড পরীক্ষায় যে টাইপগুলো আসে সে সবগুলো টাইপ আমি মোটামুটি কভার করার চেষ্টা করছি। এটা দেখার পর তবে তোমাদের নিজে নিজে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, যে যত বেশি প্র্যাকটিস করবে সে মানে এমসিকিউতে তত বেশি দক্ষ হবে। তো আমার জাস্ট মানে ইয়েটা ছিল, মোটিভটা ছিল যে তোমাদের এমসিকিউ মানে কি ধরনের প্রশ্ন হয় এবং সেগুলো কিভাবে সলভ করতে হয় ওইটা জাস্ট দেখাই দেওয়া, ঠিক আছে। এই ওয়ান শট এমসিকিউ ক্লাসটা করার পর তোমাদের কাজ থাকবে যে আমি যে টাইপগুলো দেখাই দিছি বা যে ধরনের প্রশ্নগুলো দেখাই দিছি এই ধরনের আরো অনেক বেশি এমসিকিউ তোমরা তোমাদের গাইড বই বা টেস্ট পেপার থেকে সলভ করে নেবা, বুঝা গেছে। আচ্ছা, এবং আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে মানে যারা এসএসসি ক্যান্ডিডেট বা ক্লাস 9 10 এ পড়াশোনা করতেছে তাদের সাথে এই ক্লাসটা শেয়ার করে দেবা। এবং অবশ্যই আমার যে দা সার্কেলে ফেসবুক পেজটা আছে এবং যে দা ইউটিউব চ্যানেলটা আছে দা সার্কেলে, ওইটাই কি করবা, ফলো এবং সাবস্ক্রাইব করে রেখে দিবা, ঠিক আছে। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।